আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ পিং দ্য গেস্ট। আজকে আমাদের হচ্ছে 10 নম্বর এপিসোড অ্যান্ড আমাদের সাথে আজকে স্পেশাল গেস্ট আছে আমাদের অনিমেষ খাসকাল। হি ইজ ভেরি পপুলার ইন আওয়ার সাইবার সিকিউরিটি কমিউনিটি ইন বাংলাদেশ। সো অনিমেষ হচ্ছে এখন বর্তমানে বিকাশে সিনিয়র সিকিউরিটি অফেন্সিভ ইঞ্জিনিয়ার হিসেবে আছে। সো আজকে বেসিক্যালি অনিমেষের সাইবার সিকিউরিটিতে জার্নি, দেন এখন বর্তমানে কী নিয়ে কাজ করতেছে অ্যান্ড দেন ফিউচার প্ল্যান সম্পর্কে জানবো। অ্যালং উইথ দ্যাট বাংলাদেশের ওভারঅল সাইবার সিকিউরিটি পোস্টারটা ওনার পার্সপেক্টিভ থেকে আসলে কী অবস্থা আছে, দেন কী হচ্ছে নেক্সট 5 ইয়ার্সে হইতে পারে, দেন আসলে কীভাবে কোনো নতুন লার্নার যদি চায় যে অফেন্সিভ সিকিউরিটিতে কেরিয়ার করতে, দেন আসলে কীভাবে সে চাইলে করতে পারে অথবা কিছু গাইডলাইন নেওয়ার চেষ্টা করবো। সো উইদাউট ফার্দার ডিউ লেটস ওয়েলকাম অনিমেষ। সো ওয়েলকাম অনিমেষ টু পিং দ্য গেস্ট। হ্যালো 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 এভরিওয়ান। হ্যালো ভাই। আম, আমি নিজের সম্পর্কে একটু বলি শুরুতে। জি। তো আমি অনিমেষ খাসকাল। আহ, আমি কারেন্টলি বিকাশ লিমিটেডে আছি অফেন্সিভ সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে। আর আমার আমি হচ্ছে আমার এডুকেশন হচ্ছে কম্পিউটার সায়েন্সে। আমি বিএসসি কমপ্লিট করছি 2019-এর দিকে, অ্যান্ড পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে। এবং এরপরে আমি হচ্ছে 2020-এ জানুয়ারিতে হচ্ছে টেলিনর হেলথ নামে একটা অর্গানাইজেশনে জয়েন করি, যেটা তখনকার সময় ডিজিটাল হেলথ কেয়ার সলিউশন নামে হচ্ছে পপুলার ছিল। অ্যান্ড দেন ওইখান থেকে আমি হচ্ছে বিকাশে আসি এক সময়, এবং এখন বিকাশেই আছি অফেন্সিভ সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং এর পার্টটা দেখতেছি আর কি। আসাম। সো অনিমেষ, শুরুতে আমরা যেটা জানি সবার কাছ থেকে যে সবারই একটা জীবনে সাইবার সিকিউরিটি স্টার্টের একটা ইন্টারেস্টিং জার্নি থাকে। সো আপনার ক্ষেত্রে আসলে সেই জার্নিটা কী ছিল যদি একটু শেয়ার করেন। আচ্ছা, আমি হচ্ছে সাইবার সিকিউরিটি জার্নিটা শুরু করা হয় আমার হচ্ছে 2017-র দিকে, 2017-র শেষের দিকে। তো তখন ক্যারিয়ারের একটা মানে কি বলে, আমি তখন হচ্ছে 6 সেমিস্টারের দিকে ছিলাম ইউনিভার্সিটিতে। তো আর 2টা সেমিস্টার হাতে ছিল। তো এর মধ্যে আমার একটা প্ল্যান ছিল যে কিছু একটা সামনে করতে হবে আর কি। এবং ওই পার্সপেক্টিভ থেকে তখন অলরেডি আমি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট এবং অন্যান্য যে প্রোগ্রামিং রিলেটেড জিনিসগুলোতে আমি হচ্ছে তখন অলরেডি ওইগুলা করতাম। বাট ওইগুলোতেও ইন্টারেস্ট ছিল আমার, বাট আমি চাইছিলাম যে এই সাইবার সিকিউরিটির যে ফিল্ডটা, এটা আমার কাছে অনেক রোমাঞ্চকর মনে হয়েছিল ওই সময়। এবং 6 সেমিস্টার এক্সাম শেষ হয়ে যাওয়ার পরে আমি কিছুদিন হচ্ছে এটা নিয়ে একটু পড়াশোনা করি যে এখানে কিভাবে হচ্ছে সামনে আগানো যায় এবং কিভাবে মজা লাগে। বেসিক্যালি আমি যখন হচ্ছে আহ, আমাদের সম্ভবত 4th সেমিস্টারের দিকে আমাদের হচ্ছে ডেটাবেজের একটা কোর্স থাকে, যে এখানে হচ্ছে আমরা এসকিউএল, মাইএসকিউএল এইসব নিয়ে হচ্ছে পড়াশোনা করি। এবং যখন ওটা নিয়ে পড়াশোনা করতে যাই তখন দেখি যে এখানে এই যে এসকিউএল ইনজেকশন, এই টাইপের জিনিসগুলোর সাথে আমি হচ্ছে তখন পরিচিত হই যে এবং ওই সময় থেকে আমার একটা ইন্টারেস্ট আসে আর কি। এবং ওই সময় প্যারালালি আর কি বিভিন্ন আমি গ্রুপেও দেখতাম যে যারা হচ্ছে ওই সময় হচ্ছে এই সাইবার সিকিউরিটি রিলেটেড ফিল্ডে ছিল, তাদের অ্যাক্টিভিটিস গুলো তখন আমি হচ্ছে অ্যাক্টিভলি ফলো করতাম। ওইটা একটা ইন্টারেস্টিং ছিল। এবং শেষে আমি যখন 7 সেমিস্টারের দিকে গিয়ে আমি হচ্ছে আস্তে আস্তে এটার দিকে হচ্ছে এঙ্গেজ হওয়া শুরু করি। এবং আমার ফার্স্ট শুরু হয় হচ্ছে হ্যাক দ্য বক্স থেকে। বেসিক্যালি হ্যাক দ্য বক্স থেকে না, ভানলাভ থেকে। ভানলাভ নামে তখন আর একটা পপুলার একটা ছিল, যেখানে হচ্ছে হ্যাক দ্য বক্সের মতোই ভালনারেবল ভিএমস তখন হচ্ছে ছিল। তো ওই ভিএম গুলো ডাউনলোড করে নিজেদের মেশিনে দেন হচ্ছে নিজেরাই এক্সপ্লয়েট করে দেখতে হইতো যে ফ্রম বুট টু রুট মেশিন আর কি। সো ওইখানে ওই বুট টু রুট মেশিন থেকে প্রথমে আমি কিছু ওয়াক থ্রু দেখলাম, এবং ওয়াক থ্রু দেখে আস্তে আস্তে শেখার ট্রাই করলাম যে কিভাবে এই মেশিন গুলোকে এক্সপ্লয়েট করে, কি কি বাগ আছে এখানে না আছে। দেন আস্তে আস্তে আমি ইপসেক নামে একজন পপুলার ইউটিউবার আছে, যে হচ্ছে একদা একদা বক্স একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম, ওইটার হচ্ছে যে বক্স গুলো আছে, এরকম ভালনারেবল বক্স গুলা, ওইগুলা সলভ করতো তখন এবং হচ্ছে ইউটিউবে দিত। তো ওইখান থেকে আমি হচ্ছে আহ দেখার ট্রাই করতাম যে কিভাবে এই মেশিন গুলাকে সলভ করে, প্রথমে ইজি থেকে শুরু করে আস্তে আস্তে সামনে আগে। এবং দেন আমিও এক সময় হচ্ছে একদা বক্সে আমার জার্নি শুরু করি। আহ এবং
ওই থেকেই আর কি শুরু। এরপরে তো আমি হচ্ছে যখন আমার ভার্সিটি লাইফ প্রায় শেষের দিকে আর কি, তখন হচ্ছে আমার হাতে দুইটা অপশন ছিল, যে ওয়েব ডেভেলপমেন্ট আর হচ্ছে ওয়েব বা মোবাইল ডেভেলপমেন্ট বা হচ্ছে সিকিউরিটি। তো জানেনই অলরেডি বাংলাদেশে হচ্ছে জব মার্কেট খুবই হচ্ছে কম। স্পেশালি তখনকার সময় আরো কম ছিল, আরো ন্যারো ছিল, যে তেমন একটা জব টব ছিল না সাইবার সিকিউরিটিতে। সো একটা ব্যাকআপ হিসাবে আমার হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন বা মোবাইল অ্যাপ্লিকেশন নিয়েও হচ্ছে কিছু কাজ করা হয়েছে। আইওটি এবং অন্যান্য জিনিসগুলো নিয়েও তখন কাজ করছিলাম 7 সেমিস্টারের দিকে। এবং একটা মোমেন্টে হচ্ছে আমি যখন মানে এরকমটা একটা সুযোগ হয়ে গেছে যে আমি রাইট টাইমে হচ্ছে এরকম একটা অপরচুনিটি পাই যেখানে আমি সেক অপস ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে পারি আর কি। তো এইভাবেই আমার সাইবার সিকিউরিটিতে শুরু। আচ্ছা আচ্ছা। সো মানে বলা যেতে পারে প্রাইমারি অথবা সেকেন্ডারি যে কোনো একটা লাগে গেছে আর কি। তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার আমার মেইন ফোকাস ছিল সাইবার সিকিউরিটিতে, আমি ফোকাস দিছিলাম কারণ ওই যে 6 সেমিস্টার পর থেকেই আমি হচ্ছে একটা করছিলাম যে অলরেডি তো ওয়েব ডেভেলপমেন্ট মোবাইল ডেভেলপমেন্ট পারি। সো একটা ব্যাকআপ আছে আমার। হুম, সো অ্যাটলিস্ট আমি যদি এখন এইটা শুরু করতে পারি, যদি এইখানে আমি প্রোগ্রেস করতে পারি, তো আমি আলটিমেটলি একসময় বেটার করতে পারবো। যদি আমি ব্যাকআপ হিসাবে ওইগুলোতেও জয়েন করতাম, আলটিমেটলি আমি সুইচ করে হয়তো বা এইখানেই আসতাম একসময়। রাইট। আরেকটা জিনিস হচ্ছে এই এই যে ওয়েব ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট বা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, সো এই সাইবার সিকিউরিটি জার্নিতে এই জিনিসটা কি আসলে ইম্প্যাক্ট ফেলছে কিনা, অথবা যদি জানা না থাকতো তাহলে কি ডিফিকাল্টি ফেস করার মানে পসিবিলিটি ছিল কিনা? আচ্ছা, এটা অবশ্যই একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করছে, কারণ আমরা ইন জেনারেল আমাদের সাইবার বা যে কোনো জায়গাতে মানে সাইবার সিকিউরিটিতে আমরা জার্নি বেসিক্যালি শুরু করেই কিন্তু হচ্ছে ওয়েব এক্সপার্ট করে আর কি। ইন জেনারেল ওয়াসপের টপ 10 বা এইসব জিনিসগুলা অনেকেই ডিভিডব্লিউ এর থেকে শুরু করে, ড্যাম ভালনারেবল ওয়েব অ্যাপ্লিকেশন, যে টেস্ট করে করে হচ্ছে মানে বেসিক্যালি ওয়েব অ্যাপ্লিকেশনের বাগ থেকেই মেইনলি অনেকেই শুরু করে তাদের জার্নিটা। আর যেহেতু আমার অলরেডি ওয়েব অ্যাপ্লিকেশনের একটা আইডিয়া ছিল আগে থেকেই, তো ওইটা আমাকে বেসিক্যালি একটা ভালো একটা হেল্প করছে। এবং ওই সময় আমি রিভার্স ইঞ্জিনিয়ারিং ও করতাম। বেসিক্যালি আমাদের কোর্সে যে মাইক্রো প্রসেসর নিয়ে যে কোর্সটা ছিল, মাইক্রো প্রসেসর কম্পিউটার আর্কিটেকচার, এগুলো হচ্ছে অনেক হেল্প করছে, যাতে করে আমি ফিউচারে যখন আমি রিভার্স ইঞ্জিনিয়ারিং বা এই টাইপের কঠিন জিনিসগুলোতে যাই, তখন আমি দেখলাম যে যা আমি আগে শিখে আসছি ওগুলো এখন কাজে লাগতেছে। তো ওইটা একটা ভালোই একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করছে আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমি পরে হয়তো জিজ্ঞেস করতাম, যেহেতু আগে চলে আসছে, যেমন রিভার্স ইঞ্জিনিয়ারিং। সো মানে আমাদের কমিউনিটিতে সবাই জানে যে অনিমেষ হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং অনেক ভালো, বা রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মানে গাইড করার মতো একজন ওয়ান অফ দ্য পপুলার পাবলিক হচ্ছে বাংলাদেশে এক্সিস্ট করে। মানে এটা কিন্তু খুবই একটা লিমিটেড ফিল্ড, এটাতে সবাই আসলে টেকনিক্যালি অত ডিপি না বুঝলে, বা যে কি বলে লজিকগুলো না বুঝলে, বা মাইক্রো প্রসেসর লেভেলের কন্ট্রোলিংগুলো না বুঝলে আসলে করা যায়। সো আপনার ক্ষেত্রে জিনিসটা কি হয়েছে, মানে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মানে ইন্টারেস্টটা কিভাবে জাগছে, বা পরবর্তীতে আসলে মানে বেটার কিভাবে করলেন সো দ্যাট আপনি সব কিছু আসলে গ্র্যাব করার সুযোগ হইলো? আচ্ছা, তো আমার মনে হচ্ছে যে মাইক্রো প্রসেসর আমরা যখন কোর্সটা পাই আমাদের ল্যাবে, মাইক্রো প্রসেসর ল্যাবে, আমরা হচ্ছে আমি প্রথম হচ্ছে 8086 তখন আমাদের পড়াইতো। 8086 মাইক্রো প্রসেসরের জিনিসগুলো আমাদেরকে পড়াইতো। এবং আমাদের তখন হচ্ছে অ্যাসেম্বলিতে কোড টোডও লেখাইতো আর কি। তো ওইখান থেকে আমার অ্যাসেম্বলিতে হাতে খড়ি, অ্যাসেম্বলি কি, কিভাবে হচ্ছে কোড লিখতে হয়, কিভাবে কোডগুলো পইড়া বুঝা যায়, ওইগুলো হচ্ছে তখন থেকেই আমি হচ্ছে দেখতেছিলাম। বাট মেইনলি ইন্টারেস্ট আসে হচ্ছে যখন আমি হ্যাক দ্য বক্স করি। আমার মনে আছে এখনো, বাইনারি এক্সপ্লয়টেশনে আমার যাত্রা শুরু হয়। আমি একটা হ্যাক দ্য বক্সের একটা মেশিন করতেছিলাম। মেশিনটা একটা মিডিয়াম লেভেলের মেশিন। তো ওইটা যখন করতেছি, ওইটার ফার্স্ট পার্টটাই ছিল যে ইউজার যদি আমি পাইতে হয়, তো আমার হচ্ছে একটা বাইনারি ছিল, ওইটাকে এক্সপ্লয়েট করে আমার ইউজার পাইতে হবে। তো ওইখান থেকে আমি হচ্ছে ওই বক্সটা কিভাবে সলভ করব, ওইটার জন্য আমি হচ্ছে একটা পড়াশোনা করি। তখন আস্তে আস্তে দেখলাম যে আচ্ছা, এই জিনিসগুলো আমি আগেও কিছুটা দেখে আসছিলাম। এরপরে আরো কিছু চিপসেক এবং অন্যান্য আরো ভিডিও টিডিও দেখি, কিছু টপিক নিয়ে পড়াশোনা করি ওয়েবসাইটে। তো
পরে আমি জানতে পারি যে আচ্ছা এগুলা এইভাবে এইভাবে করে। ওইখান থেকে আস্তে আস্তে আমার হচ্ছে জার্নি শুরু হয়। প্রথম ওই প্রবলেমটা আমি সলভ করছিলাম প্রায়, আমার মনে আছে এখনো 2 দিন বসে সলভ করছিলাম, বাট একটা ভালো লার্নিং হয়েছে এবং ওই থেকে আমার হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর একটা জার্নিটা শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আর প্রশ্ন ইয়াতে ডিসকাশনে যাইতেছি। একটা প্রশ্ন আসছে, যে জাতীয় প্রশ্ন, যে অনিমেষ দাদা বিয়ে করবে কবে? এটা হচ্ছে তানভীর আহ করছে। এইটা এটা এ- মানে করবো সামনে হয়তোবা, 1-2 বছর পরে হয়তোবা আপনার একটা গুড নিউজ পাবেন আশা করি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর আরেকজন লেখছে আমানতুল্লাহ ভাই, সে লেখছে যে স্যালারি পাই নিজেই খাইতে পারি না, আবার বউ। So এটা কি হয়তো না, রিয়েলিটি? আল্লাহর রহমতে ভালোই হচ্ছে আসে, ইনকাম ভালোই হয়, বাট এখনো হচ্ছে আমার মনে হয় যে ক্যারিয়ারে আরো একটু এস্টাবলিশ হয়ে বা হচ্ছে এখন যে লেভেলে আছি ক্যারিয়ারে, এইখান থেকে ডিরেক্টলি আরো সামনে আগায় যাওয়া আমি এখনই সেফ মনে করতেছি না। আরো কিছু হচ্ছে রেসপন্সিবিলিটিস আছে যেগুলো আমি চিন্তা করতেছি যে আগে এগুলা করে দেন হচ্ছে সামনের দিকে আগাবো আর কি। ওকে, গ্রেট। প্ল্যানিং ছাড়া তো আসলে করলে ঝামেলা আসলে পরে। আমরা যারা করছি তারা সবাই বুঝতেছি আর কি। আচ্ছা, হোয়াট এভার। আচ্ছা, সো এরপরে আসি আমরা এখন তো আচ্ছা, জার্নি শুরু হলো প্রথমে হচ্ছে ডিজি হেলথে, বা যেটা টেলিনর হ্যাঁ হেলথ। হ্যাঁ, টেনর হেলথ। আচ্ছা, সো ওখানে সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে কি কি কাজ করা হইতো, বা ওখানে জার্নিটা আসলে কিরকম এজ এ আচ্ছা, প্রফেশনাল জার্নি? সো ওইখানে আমি সেকপস ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি। বেসিক্যালি সিকিউরিটি অপারেশনের কাজে হচ্ছে তারা টার্গেট করছিল, বাট মেইনলি আমি যেটা করতাম ওইখানে ওইখানে আমাকে নেওয়া হয়েছিল একটা, ওদের স্পেশাল পারপাস ছিল। ওরা হচ্ছে তখন আইএসও 27001 2013 এই সার্টিফিকেশনটা হচ্ছে ওরা নিতে চাচ্ছিল তখন। এবং ওরা একটা স্ট্যান্ডার্ড একটা সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম বিল্ড করার ট্রাই করতেছিল তখন। সো ওই সময় ওরা চিন্তা করলো যে আহ, যদি হচ্ছে এরকম একজন সিকিউরিটি পার্সন থাকে তাকে দিয়ে এটা করাটা বেটার হবে। তো তখন ওরা আমাকে হচ্ছে ওইখানে আবার আমার একটা সুবিধাও ছিল, ওই জায়গাতে আমার ইউনিভার্সিটির এক সিনিয়র ভাই হচ্ছে ওইখানে জব করতো, ওই ডেভঅপসে আর কি। তো ভাইয়া দেখলাম যে একদিন একটা পোস্ট দিছে ফেসবুকে। তো তখন আমি ভাইকে নক দিলাম যে আমি তো এই সিকিউরিটি নিয়ে কাজ টাজ করতেছি। ভাইয়া অলরেডি জানতো যে আমি তখন অলরেডি সিকিউরিটি নিয়ে কাজ করি। তো পরে ভাই হচ্ছে ইন্টারভিউতে ডাকলো এবং ওইখান থেকে হয়ে গেল। তো পরে যখন আমি ঢুকলাম আমি বুঝতে পারলাম যে তারা ওই সার্টিফিকেশনটার জন্যই হচ্ছে মেইনলি লোক চাইতেছে। সো আমার ওইখানে কাজ ছিল বেসিক্যালি প্রসেস পলিসিস প্রিপেয়ার করা, যেটা একটা সাইবার সিকিউরিটির একটা, আমি বলবো যদি সাইবার সিকিউরিটির অনেকেই জানে দুইটা পার্ট, লাইক ডিফেন্সিভ সিকিউরিটি, অফেন্সিভ সিকিউরিটি। এইটাও আর একটা পার্ট যেখানে হচ্ছে প্রসেস পলিসিস এগুলা হচ্ছে এগুলো নিয়ে কাজ হয়, যেগুলোকে আমরা আমরা গভর্নেন্স বলি। বেসিক্যালি একটা এন্টায়ার জিআরসি আর কি, অর্গানাইজেশন। গভর্নেন্স হ্যাঁ, রিস্ক এন্ড তো একটা, কমপ্লায়েন্স। হ্যাঁ, সো এই রিস্ক গুলা কিভাবে ম্যানেজ করব, কিভাবে আমরা হচ্ছে প্রসেস পলিসিস হচ্ছে আহ, লোকদের জন্য বানাবো, লোকজনরা ফলো না করলে আমরা কি অ্যাকশন নিব। সো এই টাইপের জিনিসগুলো হচ্ছে প্রথমে হচ্ছে আমার কাজ ছিল। এবং ওটার পাশাপাশি তখন যেহেতু ওদের আহ, তখন ওদের একটু শর্টেজ ছিল, রিসোর্স শর্টেজ ছিল। সো ওই সময় ভিএপিটিও করতাম, আহ, মানে অফেন্সিভ সিকিউরিটির কাজও করতাম। এবং এটার সাথে ওই যে ওয়াফ নিয়ে কাজ করতাম, তখনই তখনই ওয়াজু নিয়ে কাজ করতাম। ওয়াজু তখন অনেক আগের স্টেজে। ওয়াজু বলতে আপনি তো অলরেডি জানেন, ওয়াজু হচ্ছে ওই যে একটা ডিফেন্সিভ একটা টুল যেটা থেকে হচ্ছে মেনলি আইডিয়াস আর কি। তো তো এই আইডিয়াস নিয়ে আমি হচ্ছে ওই ওই সময় কিছুটা কাজ করছিলাম, তবে মেইনলি কাজ ছিল হচ্ছে ওইটা, ওই সার্টিফিকেশন নিয়ে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো ওই 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 সার্টিফিকেশন আইএসএমএস এর যে আইএসও 27001:2013। আচ্ছা, তো ওটা ওটা কি পরে পাওয়া হয়েছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ ওইটা আচ্ছা হচ্ছে আমরা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাটেম্পটেই পেরে গেছিলাম, এবং হচ্ছে উইদাউট এনি অবজারভেশন বা সামথিং লাইক দ্যাট। আচ্ছা, মানে আমরা খুব ওটাতে ভালোভাবেই যেহেতু আসছি, পারছিলাম। এটা সম্পর্কে মানে কি বলে, ইন্ডাস্ট্রিতে যারা কাজ না করছে এখন পর্যন্ত, তাদের আসলে বেশি একটা আইডিয়া নেই। সো মানে ক্যান ইউ শেয়ার সাম ইনসাইটস, যে এটা আসলে কিভাবে কাজ করে, মানে পুরো আইএসএমএস সিস্টেমটা, বা টেকনিক্যালি আমরা আচ্ছা, এটা আসলে কি মেনটেন করা লাগে? অনেকে, যেমন আমরা যারা জানি তারা তো জানি, ঠিক আছে, যারা না জানে তারা হচ্ছে এমনটা ভাবে যে এটা আসলে টেকনিক্যাল কোনো মানে কোনো ইমপ্লিকেশন নাই এটার।
এটা জাস্ট থিওরিটিক্যাল জিনিস। তো এটা কি আদৌ কি টেকনিক্যাল ইমপ্লিকেশন আছে কিনা, বা এই জিনিসটা কতটা ম্যাটার করে সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে বা কমপ্লায়েন্সের ক্ষেত্রে, আচ্ছা এই জিনিসটা। আচ্ছা, সো এইটা এইটা একটা খুবই মেজর একটা জিনিস, যেটা হচ্ছে সব অর্গানাইজেশনে কিছু না থাকলেও এই জিনিস থাকে। বেসিক্যালি যদি প্রসেস পলিসিস না থাকে, তাহলে এমপ্লয়ি যারা আছে বা অন্যান্য যারা আছে এই অর্গানাইজেশনের সাথে রিলেটেড, তারা কিভাবে কাজ করবে, কিভাবে কি করবে কি করবে না, কি বাইন্ডিং থাকবে কি থাকবে না, ইটস লাইক হচ্ছে আপনার সংবিধান। সংবিধান যদি না থাকে, যদি আহ, সংবিধান না থাকলে তো লোকজন যে যার ইচ্ছা মতো হচ্ছে যা ইচ্ছা তাই করবে। সো লোকজনকে কিছু বাইন্ডিংস এর মধ্যে দেয়া, যাতে তারা হচ্ছে যাতে ওভারঅল কোম্পানির বা অর্গানাইজেশনের সিকিউরিটি পশ্চারটা মেনটেন থাকে, যাতে এটা ব্রেক না হয়ে যায়। যেমন আমি যদি কিছু উদাহরণ দেই, আহ আই বেসিক্যালি এই যে প্রসেস পলিসি গুলোর মধ্যে কিছু এরকম প্রসেস আছে, এরকম পলিসিস আছে, লাইক অ্যাকসেপ্টেবল ইউসেজ পলিসি, পাসওয়ার্ড পলিসি। যেমন পাসওয়ার্ড আমি কি দিতে পারবো, কি রকম দিতে পারবো না, পাসওয়ার্ড দিলে কয় ক্যারেক্টারের পাসওয়ার্ড আমার হচ্ছে রাখতে হবে, কোন কোন সিস্টেমে পাসওয়ার্ড থাকতে হবে, থাকতে হবে না। তারপরে অ্যাকসেপ্টেবল ইউসেজ পলিসি, আমি যে কোম্পানির ম্যাক ইউজ করতেছি, কোম্পানির জিনিসপত্র ইউজ করতেছি বা অন্যান্য জিনিস ইউজ করতেছি, এই ইউসেজটা আমরা কিভাবে করব। তারপরে এরকম মানে থার্ড পার্টি রিস্ক অ্যাসেসমেন্ট পলিসি লেটছে, যে থার্ড পার্টি যদি আমরা হচ্ছে ইন্টিগ্রেট করি আমাদের অর্গানাইজেশনের সাথে, সেটা আমরা কিভাবে ইন্টিগ্রেট করব, কোন কোন জিনিসগুলো আমি খেয়াল রাখবো যখন আমি একটা থার্ড পার্টি কে ইন্ট্রোডিউস করব আমার, ইন্টিগ্রেট করব আমার সিস্টেমের সাথে। লেটস ওই থার্ড পার্টি তো তারা হয়তোবা বিহেভিয়ার ঠিকভাবে করে নাই, তাদের টুল আমরা নিলাম, আমরা নিয়ে ইউজ করলাম, এখন আমরা কম্প্রোমাইজ হয়ে গেলাম, আমাদের কাস্টমারের ডেটা কম্প্রোমাইজ হয়ে গেল। এটা তো আমরা করতে পারি না। সো ওইটার ক্ষেত্রে আমাদেরকে প্রপারলি চেক করতে হবে যে যে থার্ড পার্টিকে আমরা অনবোর্ড করতেছি, সে প্রপারলি সিকিউরিটি মেনটেন করতেছে তার কোম্পানিতে। তা আমরা তার ওইগুলার আর্টিফ্যাক্টস দেখবো, যাচাই বাছাই করব যে হ্যাঁ আচ্ছা সে ঠিকঠাক করতেছে, এবং পেরিয়ডিক্যালি এই জিনিসটা করব। এই সব জিনিসগুলো লেখা থাকে ওই এই পলিসিস ডকুমেন্টে। প্রসেস ডকুমেন্ট কি? প্রসেস ডকুমেন্ট হচ্ছে লাইক আমি আমাকে ভিএপিটি করতে হবে, এখন ভিএপিটির জন্য একটা প্রসেস ডকুমেন্ট আছে, যে আমাকে এই প্রসেস মেনটেন করে ভিএপিটি করতে হবে। এখন আমি আমার মন চাইলো যে আমি আজকে একটা অ্যাপ্লিকেশনে ভিএপিটি করবো, আমি কিন্তু এটা করতে পারবো না। কারণ কি? যদি এরকম আমি মানে ওপেন করে দিই যে যে কেউ ভিএপিটি করতে পারবে, তাহলেও সমস্যা আছে। কারণ তার হয়তো বা ওই আসে নাই যে সে হয়তো বা বাগ বাইরে শেয়ার করে দিল বা অন্য সেই করে দিল, তাই আমি যাকে তাকে দিয়ে ভিএপিটি করাইতে পারি না। তো ওইটারও একটা গাইডলাইন থাকতে হবে যে কে ভিএপিটি করতে পারবে, কে করতে পারবে না। এবং ভিএপিটি করতে পারলেও সে কি সবসময় ভিএপিটি করতে পারবে, সব সার্ভিসের ভিএপিটি করতে পারবে না। তাকে একটা প্রসেসের মধ্য দিয়ে আসতে হবে, আগে অ্যাপ্রুভাল হয়ে আসতে হবে যে আচ্ছা আমি অমুক একটা অ্যাপ্লিকেশন লাইভে যাবে, এটার ভিএপিটি করতে হবে। এটা উপর থেকে আসবে, অ্যাপ্রুভ করবে লাইন ম্যানেজার বা অন্য কেউ ম্যানেজার অ্যাপ্রুভ করবে, দেন আমি হচ্ছে ওই জায়গাটাতে ভিএপিটি করতে পারবো। করে ওটা কিভাবে ক্লোজার করতে হবে না করতে হবে, এই জিনিসগুলা হচ্ছে ওইটার মধ্যে থাকে। সো এই জিনিসগুলো চিন্তা করেন যে এই যে এত বড় এত যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোকে যদি আমরা একটা প্রসেস পলিসির আন্ডারে না আনতাম, তাহলে কিন্তু অনেক মিসম্যানেজমেন্ট হইতো এবং লোকজন যেরকম ইচ্ছে এরকম কাজ করতো। একটা প্রপার অর্গানাইজেশনে একটা একটা কি বলে একটা স্ট্রাকচার মেনটেন করে কাজটা হইতো না। সো এই স্ট্রাকচারটাও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে এই সিকিউরিটি পশ্চারকে ওভারঅল মেনটেন করতে হেল্প করে। এই কারণেই এইটা আর কি আনা হয়েছে। এরকম বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা এইটার জন্য কিছু স্ট্যান্ডার্ড ফর্মুলা বের করছে। এর মধ্যে এই যে আইএসও যেটা বললাম, আইএসওর অলরেডি আমরা নাম জানি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশন সামথিং কিছু একটা। তো ওদের কাজই হচ্ছে এরকম স্ট্যান্ডার্ড কিছু জিনিসগুলা ওরা হচ্ছে এরকম বানায় রাখে, দেন হচ্ছে বলে আচ্ছা তুমি যদি এরকম একটা স্ট্যান্ডার্ড ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম প্রিপেয়ার করতে চাও, ইউ ক্যান ফলো দিস। তো ওইটা ফলো করলে ওরা দেন চেক করে, অডিট করে, লেটসে অডিট করে চেক করে দেখে আচ্ছা আমি এগুলা বলছিলাম, আচ্ছা তোমাদের এগুলো আছে। না থাকলে ওরা বলে যে আচ্ছা আমি তো এটা করতে বলছিলাম, তোমরা তো এটা করো নাই, তোমাদের তো লেটসে প্রপার লগ তোমরা হচ্ছে মনিটরিং করো না, তোমাদের তো সক নাই। তো এরকম জিনিসগুলা তখন আইডেন্টিফাই হয়ে বের হয়ে আসতো, এবং ওরা বলতো আচ্ছা ঠিক আছে তোমরা তোমাদের এই জিনিসগুলো নাই, তোমরা প্রপারলি তোমরা হচ্ছে সিকিউরিটি মেনটেন করো না। সো এই জিনিসটার জন্যই এই যে প্রসেস পলিসিস কমপ্লায়েন্স, এই জিনিসগুলা মানে খুবই ইম্পর্টেন্ট একটা অর্গানাইজেশনের জন্য।
রাইট, ইভেন অ্যাকাউন্টেবিলিটির যে পার্টটা এটা আসলে এটা দিয়ে কমপ্লায়েন্স দিয়ে অনেকটাই মেনটেন করা সম্ভব আর কি। আদারওয়াইজ লাইক কোনো একটা ইয়েস। ইনসিডেন্ট হলো, যেরকম যে ডাটা ব্রিচ হলো, সো সেই ক্ষেত্রে আসলে হ্যাঁ, প্রপারলি কমপ্লেইনগুলো মেনটেন না করা হইলে তো ম্যাসাকার হবে, এবং এটা তো কেউ সেটাই দায়ভার সেটাই নিবে না আসলে কি হয়েছে না হয়েছে। সেটাই। থ্যাঙ্কস ফর ইউর গ্রেট এক্সপ্লেনেশন। আচ্ছা, এরপরে আমরা আসি যে টেকনিক্যাল পার্সপেক্টিভে, যেমন এটা আমি ওই আরেকটা বললাম যে থিওরিটিক্যাল, আচ্ছা প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন এটার আসলে কি হইতে পারে? আচ্ছা, প্র্যাকটিক্যালি যেটা করা হয় যে আমরা এই এই প্রত্যেকটা এই এই যেটাই বলে না কেন, আইএসও, পিসিআই, ডিএসএস, মানে এগুলো একটা মানে ফ্রেমওয়ার্ক বলতে পারি আমরা। সেই ফ্রেমওয়ার্ক গুলোর মধ্যে যেটাই করি না কেন, প্রত্যেকটা ফ্রেমওয়ার্কেরই বেসিক জিনিস হচ্ছে ওদের কিছু কন্ট্রোলস থাকে। যে কন্ট্রোলস গুলা আমরা হচ্ছে আমাদের সিস্টেমের অনুযায়ী আমরা হচ্ছে কন্ট্রোলস গুলাকে ফলো করার ট্রাই করি। লেটস একটা কন্ট্রোল হচ্ছে যে আমাদের আহ বছরে 2 বার ভিপিটি করতে হবে সব সিস্টেমের উপর। তো এটা একটা কন্ট্রোল, আমি যখন একটা উদাহরণ দিচ্ছি, একটা কন্ট্রোলের উদাহরণ দিচ্ছি। তো আমরা যেটা করি, আমরা ওই কন্ট্রোল অনুযায়ী আমাদের এখানে একটা প্রসেস বানাই, যে প্রসেসের মাধ্যমে আমার প্রতি বছর আমাদের সব সলিউশন গুলা 2 বার ভিপিটি হবে। সো এই যে ইমপ্লিমেন্টেশনটা, এটা একটার সাথে আরেকটা রিলেটেড। ওই প্রসেসে যেরকম ভাবে আমি বলছি যে আমি এটা এমনে এমনে করব, ওইভাবেই হচ্ছে ইমপ্লিমেন্টেশনটাও করা হয় সিমিলার ওয়েতে। এবং এক একটার জন্য এক এক ধরনের ইমপ্লিমেন্টেশন মেথড। যেমন ভিএপিটির জন্য আমি এক ধরনের ইমপ্লিমেন্টেশন করলাম। লেটস আমার ব্যাকআপ রাখতে হবে, প্রতি বছর মানে প্রতিদিন বা প্রতি উইকলি হচ্ছে ব্যাকআপ রাখতে হবে। এখন এই ব্যাকআপ আমি কোথায় রাখবো না রাখবো, এগুলোর জন্য আবার ইমপ্লিমেন্টেশন আর এক ধরনের। যেরকম প্রত্যেকটা কন্ট্রোলের এগেনস্টে এরকম ইমপ্লিমেন্টেশন গুলো হচ্ছে আমরা করি। এবং এক একটা টিম হয়তো এই জিনিসগুলো মেনটেন করতেছে, কারণ এটা যেহেতু সিকিউরিটি একটা শেয়ার্ড রেসপন্সিবিলিটিস। সো সব টিমেরই কিছু না কিছু রেসপন্সিবিলিটিস আছে এখানে। এবং তারা সবাই সবার এন্ড থেকে হচ্ছে এই জিনিসগুলোকে এনশিওর করে যে তারা প্রপারলি হচ্ছে জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করতেছে এবং মেনটেন করতেছে। এই যে ইমপ্লিমেন্ট হচ্ছে কি হচ্ছে না, এইটাও গভর্নেন্স টিম বা যেটাকে হচ্ছে আমি যে কাজগুলো করতাম, তারা হচ্ছে এগুলো মনিটর করে, অডিট করে। যদি আমি হচ্ছে এই ইসের ভাষায় বলি, তারা এগুলোকে অডিট করে দেখে যে হ্যাঁ, লোকজন এই যে পলিসিস গুলো এটা প্রপারলি মানতেছে বা মানতেছে না। যদি না মানে সেক্ষেত্রে ওরা ঠিক করার ট্রাই করে। এরকম ভাবেই হচ্ছে চলতে থাকে আর কি। রাইট। আর আরেকটা জিনিস হচ্ছে প্র্যাকটিক্যাল, এটা আমি একটু শেয়ার করি, যেটা হচ্ছে আরেকটা ইয়ে আছে, ম্যাট্রিক্স আছে, যেমন সিআইএস সিকিউরিটি ম্যাট্রিক্স। সো ওই যে আমরা জিআরসি বলতেছি, ওটা তো থিওরিটিক্যাল পার্টে গেল বা কন্ট্রোল গেল। সো এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি আসলে অ্যাসেস করার জন্য ওই সিআইএস সিকিউরিটি ম্যাট্রিক্স অনেকটা কাজে লাগে। যেমন ওটা ওখানে যেমন যেমন পাসওয়ার্ড বলেছি, যে পাসওয়ার্ড মিনিমাম 16 ক্যারেক্টার হইতে হবে, অথবা এই 24 ক্যারেক্টার নিচে, বা এই ধরনের কিছু একটা, বা এই ধরনের কমপ্লেক্সিটি থাকা লাগবে। সো সিআই সিকিউরিটি ম্যাট্রিক্সে হচ্ছে তাদের হচ্ছে বিভিন্ন ওয়েস বেসড বা অ্যাপ্লিকেশন বেসড হচ্ছে এরকম কন্ট্রোলিং থাকে, যেটা টেকনিক্যালি কোথায় কোন সেটিংয়ে আসলে গিয়ে বসাইতে হবে পলিসি, ওটা আসলে গাইডলাইন দেওয়া থাকে। ইভেন আমরা ওই পলিসিটাকে এনফোর্স করা আছে কিনা এটা চাইলেও আমরা অ্যাসেস করতে পারি। তো মানে ওভারঅল আসলে যেটা শেয়ার রেসপন্সিবিলিটি এবং শেয়ার টুলের মাধ্যমে পুরো জিনিসটা আসলে কমপ্লিট করা হয়। হ্যাঁ, সব জায়গায় এরকম সিআইএস বেঞ্চমার্ক, আমরাও হচ্ছে আমাদের বিকাশেও আমরা হচ্ছে সিআইএস বেঞ্চমার্ক ফলো করার ট্রাই করি। এবং আমাদের কিছু টুলের সাথেও এইসব এগুলো ইন্টিগ্রেট করা, যারা মানে বাই নেচার হচ্ছে কি বলে অটোমেটিক্যালি এই জিনিসগুলোকে সবসময় চেক করতে থাকে, এভরি টাইম কি বলে আহ, প্রতিদিনই হয়তো বা এরকম একটা চেকিং করতে থাকে, অটোমেটেড চেকিং করতে থাকে। ম্যানুয়াল চেকিং তো হয়ই, এর বাইরে অটোমেটেড চেকিংও হয় যে সিআইএস বেঞ্চমার্ক গুলা আমরা ফলো করতেছি কিনা। রাইট, রাইট। আচ্ছা, তারপরে আবার এই যে বাংলাদেশের ব্যাংকের, বাংলাদেশ ব্যাংক যেটা তো সেন্ট্রাল ব্যাংক, সো ফিনটেক অর্গানাইজেশনগুলো তাদেরও তো কমপ্লায়েন্স মেনটেন করা লাগে। সো সেই ক্ষেত্রে জিআরসিটা হ্যাঁ আসলে হ্যাঁ, অনেক অবশ্যই ভূমিকা পালন করে। অবশ্যই মেনটেন করা লাগে। সব সব ফিনান্সিয়াল অর্গানাইজেশন গুলোকে বাংলাদেশ ব্যাংকের পলিসি মেনটেন করতে হয়। বাংলাদেশ ব্যাংক আইসা কিছুদিন পর পরে অডিট করে চেক করে দেখে যে সব ঠিকঠাক আছে কিনা। তো ওই বাংলাদেশের পার্সপেক্টিভে আইএসও বা অন্য জিনিস অডিট গুলার চাইতেও আমরা বেশি ফেস করে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অডিট। তো আচ্ছা, আচ্ছা। এটাও একটা পার্ট আর কি। আচ্ছা, ওনারা তো এই যে আইএসওটাই বেশিরভাগ ফলো করে যেটা শুনছি, বা ওনাদের একটা কাস্টমাইজ একটা ভার্সন আছে যেটা আইএসও পিসিআইডি ওনাদেরটা দুটো একটু মিলে। কাস্টম, হ্যাঁ, জি। ওনাদেরটা একটু কাস্টম। তো আমরা মেনটেন করি আর কি, ওইটার জন্য আমরা আলাদা কন্ট্রোল পয়েন্ট হচ্ছে বসানো। ওইভাবে হচ্ছে আমাদের টিম আছে যারা হচ্ছে এগুলা দৈনন্দিন আর কি চেক করতে থাকে আর কি সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা,
আচ্ছা, তারপরে এই জিআরসির পরে আমরা একটু টেকনিক্যালি আসি, যে টেকনিক্যালি ইয়াতে পেন টেস্টিং এর ক্ষেত্রে ডিজি হেলথে, তো ওখানে কি 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 ধরনের অ্যাপ্লিকেশনগুলো পেন টেস্ট করা লাগতো, বা কিছু এক্সপিরিয়েন্স হয়েছে কিনা, মানে শেয়ার করার মতো যে ইন্টারেস্টিং ছিল আর কি? ওইখানে আমরা হচ্ছে ভিএপিটি করতাম ওয়েব অ্যাপ্লিকেশন, আর হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন। তখন হচ্ছে আহ, ওইটার একটা মোবাইল অ্যাপ্লিকেশন ছিল, আর এটা তো ওয়েব তো বেসিক্যালি ছিলই যে ওদের। জিপির যে টেলিনর ওইটার না? হ্যাঁ, 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 হুম। ওই টেলিনরেরই একটা হেলথ উইং টাইপের ছিল, যেটা এখন সুখী নামে চলতেছে। আচ্ছা এখন আচ্ছা। ওরা নাম চেঞ্জ করে সুখী নামে চলতেছে। তো ওইখানে আমাদের মেইনলি কাজ ছিলই হচ্ছে যে হেলথ সার্ভিস দেয় আর কি। তো হেলথ সার্ভিস দেওয়ার ক্ষেত্রে ওইখানে আমাদের একটা অ্যাপ্লিকেশন ছিল, যেখানে হচ্ছে কাস্টমাররা যারা আছে তারা হচ্ছে লাইভে ডক্টরদের সাথে হচ্ছে চিটচ্যাট করতে পারতো। দেন ডক্টর ওই অনুযায়ী হচ্ছে প্রেসক্রাইব করতো বা সামথিং লাইক দ্যাট। এরকম একটা টেলিমেডিসিন টেলিমেডিসিন তো সিস্টেম। এখন অনেক পপুলার, তখন কিন্তু অত ছিল টেলিমেডিসিন, না আর কি। হ্যাঁ। তখন আমরা হচ্ছে হালকা পাইছিলাম, কারণ তখন কোভিড চলে আসছিল। হুম হুম। 2020-এর কথা, তো আমি 2020-এ জয়েন করি, আর মার্চে তো কোভিড চলে আসে। তো ওই সময় হচ্ছে যেহেতু লোকজন ডক্টরদের কাছে ফিজিক্যালি যাইতে পারতেছিল না, তো অনলাইনে তখন ভরসা ছিল যে অনলাইনে হচ্ছে ডক্টরদের সাথে অ্যাটলিস্ট কিছু যদি তারা হচ্ছে নিতে পারে, সাজেশন নিতে পারে। তো তো মেইনলি ভিএপিটি হয়তো এই যে ওয়েব অ্যাপ্লিকেশনটা এবং হচ্ছে মোবাইল ওয়েব অ্যাপ্লিকেশন দুই দিনের ছিল, এবং মোবাইল অ্যাপ্লিকেশনও ছিল। সো ওই মোবাইল অ্যাপ্লিকেশন ওয়েব অ্যাপ্লিকেশন তখন চেক করতাম। এর মধ্যে ইন্টারেস্টিং ভালনারেবিলিটিস বলতে আহ, তখন আমি আহ, উম, কি বলবো, আমরা বেশিরভাগ সময় হচ্ছে আইডরই পাইতাম তখন, আমি দেখছিলাম। আমার যতদূর মনে পড়ে ইন্টারেস্টিং এরকম ছিল আইডরই, যেখানে হচ্ছে হেলথ ডাটা, ইন্টারেস্টিং বা অন্যদের হেলথ কমন আর ডাটা কি, টাটা যেগুলো চেক পাওয়া করা যেত যেত। ওগুলার, মানে যেটা যতটুকু কমনলি হচ্ছে মনে না থাকলে আইডর, হ্যাঁ। সমস্যা নাই। কারণ তখনকার অনেক আগের মনে কথা। আছে হচ্ছে অনেক আগের কথা, 2020-এর কথা। আইডর টাইপের জিনিস আমরা হচ্ছে বেশি পাইতাম ওই সময়, যতটুকু এখনো মনে আছে। ক্রস সাইট স্ক্রিপ্টিং তো থাকেই ইন জেনারেল ওয়েব অ্যাপ্লিকেশন গুলাতে, আর তখনকার সময় তো এগুলো আরো বেশি ছিল আর কি। রাইট। তখন তো ইনপুট এই, ভ্যালিডেশন নিয়ে কেউ একটা মানে মাথা ব্যথা ছিল না আর কি। হ্যাঁ। তখন হচ্ছে জাস্ট বাট আরসি ইভেন। আরসি হ্যাঁ। টাইপের জিনিসগুলো কম ছিল আমাদের সিস্টেমে। রাইট। আরে আগে তো বেশিরভাগ হচ্ছে কাস্টম অ্যাপ্লিকেশন ডেভেলপ করে, তো ফ্রেমওয়ার্ক কত ইউজ করতো না, তো যার কারণে বাই নেচার অনেক হ্যাঁ, ভালনারেবিলিটিস থাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে ট্রানজিশন হয়েছে বিকাশের, মানে মাঝখানে কি আর কোনো কিছু ছিল নাকি বিকাশ? না, 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 আচ্ছা ডিরেক্ট আচ্ছা। বিকাশে সো জয়েন করছি। এই ট্রানজিশনটা কিভাবে হইলো, দেন বিকাশের এক্সপিরিয়েন্সটা ওভারঅল বর্তমান পর্যন্ত আসলে কেমন চলতেছে? আচ্ছা, এখানে তো অনেকগুলা ইভেন্ট হয়েছে আর কি। তো বিকাশে আসলাম, এটাও একটা মজাদার কাহিনী যে কিভাবে হচ্ছে বিকাশে আসলাম। আমরা আমাদের একটা টিম সিলিকন বিটস নামে, এখানে এই যে একটু আগে কমেন্ট করছে তানভীর। ও ছিল আমাদের, তানভীরও ছিল আমার টিমে। তো আমাদের যে টিমটা ছিল সিলিকন বিটস, তানভীর, আমি, অন্তু, আরো ওই যে এরা ছিল, দুইজন ছিল আশফাক, এরপরে আরো যারা ছিল আর কি। আমাদের টোটাল ওই সময় 5 জন ছিল, পরে আমরা আরো এক্সপ্যান্ড করে আরো 2-3 জন করি। তো যাই হোক, আহ, আমরা হচ্ছে একটা ইভেন্টে পার্টিসিপেট করে, আপনি জানেন ন্যাশনাল সাইবার ড্রিল ওইবারে হচ্ছে হয়, এবং ওই এইটাতে আমরা হচ্ছে ওই সিটিএফ কম্পিটিশনটাতে আমরা হচ্ছে চ্যাম্পিয়ন হই। তো ওই চ্যাম্পিয়ন হওয়ার পরে ওইখানে বিকাশের একটা টিমও পার্টিসিপেট করে ওইবারে, এবং ওরা হচ্ছে সেকেন্ড রানার আপ হয়। তো যখন ওরা সেকেন্ড রানার আপ হয়, ওরা হচ্ছে মেইনলি ওদের নাম আমাদের মানে সাথে একটা হেমডাল নাকি কি একটা নাম ছিল? হেইমডাল, হ্যাঁ, হেইমডাল নামে একটা ওদের একটা টিম ছিল, ওরা পার্টিসিপেট করে ওইবার। তো তখন ওরা হচ্ছে জানতে পারে যে বাইরেও আরো হচ্ছে লোকজন আছে যারা এইসব নিয়ে কাজ করে। দেন ওরা একটু ইন্টারেস্ট ফিল করে এবং আমাদের সাথে ওরা একটা কমিউনিকেশন করে। বেসিক্যালি আমাদের সাথে কমিউনিকেশন করে, এন্ড যেটা হচ্ছে ফার্স্ট রানার আপ যে টিম ছিল, তাজদিদের একটা টিম ছিল। সো ওদের টিমের সাথেও কমিউনিকেট করে, আমাদের টিমের সাথেও কমিউনিকেট করে। বেসিক্যালি ওদের সামনে যে দুইটা টিম ছিল, আমাদের টিম আর তাজদিদের টিম, এই দুইটা টিমের সাথে ওরা হচ্ছে কমিউনিকেট করে। কমিউনিকেট করার পরে আম, একদিন হচ্ছে ওই ওই টিমে হচ্ছে ওই যে রিজভি ভাই ছিল, বিকাশের কিউএ টিমের লিড করে সে। তো তারা ওই সময় একটা সিকিউরিটি উইং বানানোর প্ল্যান করতেছিল বিকাশে, যে একটা এরকম অফেন্সিভ সিকিউরিটি বা রেড টিমিং টাইপের একটা উইং প্রিপেয়ার করবে। তো ওই সময় হচ্ছে ভাই একদিন আমাকে রিচ করে, রিজভি ভাই, যে আমরা এরকম হচ্ছে, তুমি যদি ইন্টারেস্টেড হও তুমি হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো।
দেন ঠিক আছে আমরা হচ্ছে কন্ট্যাক্ট করি। আর ওইদিকে আমি তখন মানে টেনর হেলথ তো অনেকদিন ছিলাম, আমি ভাবছিলাম যে আচ্ছা ওকে, আমি এখন যেহেতু ক্যারিয়ারের শুরুর দিকে আমি এখন নতুন কিছু এক্সপ্লোর করি, যেহেতু প্রসেস পলিসি তখন অলরেডি আমি করে ফেলছিলাম এবং আমরা অলরেডি ওই যে বললাম সার্টিফিকেশনও নিয়ে ফেলছি। তো অনেক কিছু তখন হচ্ছে শিখে ফেলছি ওই রিলেটেড জিনিসগুলো। সো অপসেকেও আমার হচ্ছে আগে থেকে ছিল যে অফেন্সিভ সিকিউরিটিতে কিভাবে কি করতে হয় না করতে হয়। তো বেসিক্যালি ওই থেকে আমি হচ্ছে দেন রিজভি ভাই বলার পরে আমি একটা ইন্টারভিউ দেই, ইন্টারভিউতে হয়ে যায় এবং দেন জয়েন করি আমরা আর কি। সিম্পল ছিল, তেমন একটা ঝামেলা হয়নি। জয়েন করার পরে আহ রিজভির টিমেই জয়েন করি। রিজভির টিমটা মূলত ছিল কোয়ালিটি অ্যাসুরেন্স টিম। তারা ওই টিমের মধ্যেই আহ নামে যদিও কোয়ালিটি অ্যাসুরেন্স, বাট ওদের হচ্ছে লোড টেস্টিং একটা উইং আছে। ওরা একটা সিকিউরিটির জন্য আর একটা উইং তৈরি করতে চাইছিল। বাট সামহাট ওইটাতে কিছু চ্যালেঞ্জেস ছিল, যে হচ্ছে আমাদের আহ, ওই সময় যাকে নিয়ে হচ্ছে প্ল্যান করা মানে ট্রাই করা ছিল যে আহ, যে আর কি ওই টিমটা লিড করবে, সে হচ্ছে আমি জয়েন করার 2 মাস পরেই হচ্ছে বিকাশ ছেড়ে আর কি চলে যায়। তার ওয়াইফ বেসিক্যালি হচ্ছে জার্মানিতে চলে যায়, তো সে হচ্ছে পরে ওইখানে শিফট করে। তো ওইটার পরে হচ্ছে আরো ওইদিকে বিভিন্ন ঝামেলার কারণে ওই সময় ওই টিমটা আর বিল্ড করতে পারে নাই। বাট আমরা কাজ করতাম তখনও সিকিউরিটি রিলেটেড কাজই করতাম, আমরা তখন দুইজনই ছিলাম ওই টিমটাতে। আমরা সিকিউরিটি রিলেটেড কিছু রিসার্চ করতাম, কাজ করতাম। এবং বেসিক্যালি ফ্রড নিয়ে, কারণ আমাদের তো প্রচুর পরিমাণে ফ্রড নিয়ে ডিল করতে হয়। তো ওই ফ্রড গুলা নিয়ে তখন ইনভেস্টিগেশন টাইপের জিনিসগুলা করতাম তখন। তো একটা সময় আমি চিন্তা করলাম যে আমাকে হচ্ছে এই মানে রেগুলার যে সিকিউরিটি রোল গুলো ওইগুলোতে মুভ করাটা বেটার হবে। দেন আমি হচ্ছে আমাদেরই আহ, আরেকটা টিম আছে অফেন্সিভ সিকিউরিটি যে টিমটা, ওই টিমটাতে আমি মুভ করি হচ্ছে 2025-এর জানুয়ারিতে। তো ওইখানে মুভ করার পরে এখন আমি ডিরেক্টলি হচ্ছে ওই যে ভিএপিটি, আমাদের প্রচুর পরিমাণে ভিএপিটি করতে হয় এখন। এখন যা লাইফ হচ্ছে খুবই তেজপাতা হয়ে গেছে। এত ভিএপিটি করতে করতে সারাদিনই ভিএপিটি করতে থাকি আমরা। আমাদের প্রায় আহ বছরে আমাদের 5,000 5,500-এর উপরে ভিএপিটি করতে হয়। তো আপনি চিন্তা করতে পারেন যে কি পরিমাণে হচ্ছে আমরা লোডের উপরে থাকি। আমাদের 8 জনের টিম। দিন হিসাব করলে তো হিউজ পরিমাণ দিন মাল্টিপ্লাই করা হিসাবে লাগে। আপনি মিলাইতেই পারবেন না, দিন সেটাই। হিসাবে মিলানোই সম্ভব না। যে 8 জনের টিমের মধ্যে একজন তো যে আমাদেরকে লিড করতেছে, একজন হচ্ছে জেনারেল ম্যানেজার আর কি, বাকিরা হচ্ছে মেনলি টেস্ট করে। তো 8 জনের টিমের জন্য 5,000-এর উপরে পেন টেস্টিং খুবই কষ্টকর হয়ে যায়। তা আমরা কোনোভাবে ম্যানেজ করতেছি আর কি। কারণ আমাদের সামনে থেকে আপনি দেখেন ফ্রন্ট এন্ডে আমাদের কাস্টমার অ্যাপ, তারপর আমাদের এজেন্ট অ্যাপ, মার্চেন্ট অ্যাপ, আরো আছে ডিএসও অ্যাপ। ফ্রন্ট এন্ডে দেখা গেছে এই 4টা অ্যাপই থাকে, আর সামনে দেখেন একটা পাবলিক ওয়েবসাইট। কিন্তু এর বাইরে অনেক অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন মেনটেন করতে হয়, এবং এই সবগুলো অ্যাপ্লিকেশনের হচ্ছে আমাদের এরকম ভিপিটি চলতে থাকে। আর যেহেতু নতুন নতুন ফিচার আসতেছে, নতুন নতুন বাগ ইন্ট্রোডিউস হচ্ছে, এগুলো হচ্ছে খুঁজতেছি আমরা, কন্টিনিউয়াসলি হচ্ছে এরকম ভিপিটি চলতেছে। এর বাইরে আমাদের রেড টিমিং আবার অ্যাক্টিভিটিসও করতে হয়। আমরা বছরে হচ্ছে অ্যাটলিস্ট 2-3টা রেড টিমিং ভিএপিটি মানে আই মিন রেড টিম এঙ্গেজমেন্ট যেটা, ওইটা করারও ট্রাই করি। পাশাপাশি আমাদের হচ্ছে থার্ড পার্টিও আছে যাদের দিয়েও হচ্ছে আমরা এক্সটার্নাল ভিএপিটি বা এক্সটার্নাল রেড টিমিং এঙ্গেজমেন্ট এটাও করাই। তো বেসিক্যালি ওভারঅল চলতেছে আর কি এখন। আচ্ছা। সো এবারে আমরা ওই যে যেটা আমার বারবার প্রশ্ন, যে এবারে আর একটু টেকনিক্যালি ঢুকি। সো শিওর ভাই, বিপিটিতে শিওর। আসলে কোন কোন বাগগুলা নর্মালি কমন পাওয়া যায়? এখন এই বর্তমানে তো এআই এর যুগ চলে আসছে, বা অনেক তো অ্যাডভান্স হয়েছে। 2020-এর যে যা ছিল এখন টেকনোলজি অনেক অ্যাডভান্স হয়েছে। সো এখন তো মানে এখন বাগের টাইপগুলো কি ধরনের আসলে, কোনো কিছু চেঞ্জেস হয়েছে কিনা? আচ্ছা, আমরা তো এখন যেহেতু বললাম একটা হিউজ পরিমাণ ওয়ার্কলোড নিয়ে আমরা কাজ করি, সো এই হিউজ পরিমাণ ওয়ার্কলোডে বাগও কিন্তু হিউজ আসে। সো এইখানে আমরা হচ্ছে ইন জেনারেল যে যদি আমরা হচ্ছে লাইব্রেরি বা অন্যান্য এই রিলেটেড সিভি রিলেটেড বাগগুলা কে যদি হচ্ছে আমরা সাইট করে ফেলি, মানে আমি যদি রিয়েল বাগগুলোর কথা বলি, তাহলে ইন জেনারেল আমাদের বেশিরভাগ যে ফেটাল বাগগুলা, ওই ফেটাল বাগগুলা হচ্ছে থাকে আইডর। কারণ এইটা খুবই কমন। আহ এর বাইরে হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং আর একটা কমন জিনিস যেটা আমরা হচ্ছে খুবই বেশি পাই। যদিও ক্রস সাইট স্ক্রিপ্টিং অত একটা ফেটাল না আমাদের ওই পার্সপেক্ট গুলার ক্ষেত্রে, ওই অ্যাপ্লিকেশনের পার্সপেক্টিভে।
বাট আইডর গুলো অনেক ফেটাল, যেগুলো হচ্ছে আমাদের অনেক ইনফরমেশন হয়তো বা এদিক সেদিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর বাইরে হচ্ছে আরসিও পাইছিলাম আমি কিছুদিন আগে একটা সলিউশনের মধ্যে। সো মানে ওভারঅল চিন্তা করলে যে আহ, যদি আমি রেটের কথা চিন্তা করি যে কোনটা সবচেয়ে বেশি আসে, তাহলে আমি বলবো যে আইডর সবচেয়ে বেশি আসে, এবং এর সাথে হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং, এই দুইটা সবচেয়ে বেশি আসে। এর বাইরে হচ্ছে অন্যান্য জিনিসগুলো তো আসেই, ফাইল আপলোডের জিনিসগুলা, আহ, বা অন্যান্য যে রিলেটেড যে জিনিসগুলো আছে। আর আমরা মোবাইল অ্যাপ্লিকেশনও টেস্ট করি, মোবাইল অ্যাপ্লিকেশনে হচ্ছে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন রিলেটেড বাগ গুলো হচ্ছে আমাদের আহ, দেখা লাগে ওইখানে। যেমন ওই যে ওটিপির জিনিসগুলো আমাদেরকে বিশেষ করে হচ্ছে খেয়াল রাখা লাগে, কারণ আমাদের অনেকগুলা সার্ভিসেস এর সাথেই ওটিপি রিলেটেড। এখন যতগুলোর সাথে ওটিপি রিলেটেড, ততগুলোর সাথে ওটিপি বম্বিং, তারপরে হচ্ছে ব্রুট ফোর্সিং, এইগুলোরও একটা চলে আসে। তো অধিকাংশ সময় আমরা দেখি যে প্রথম যখন তারা ডেভেলপ করে, তারা হয়তো বা এই জিনিসগুলো ভুলে যায়। ডেভেলপারও স্বাভাবিক অনেক প্রেশারের মধ্যে থাকে তারাও। তো কিছু কিছু জিনিস তাদের end থেকেও মিস হয়ে যায়। তো আমরা ওইগুলোকে বলি যে আচ্ছা তোমরা এটা আবার ঠিক করো, দেন তারা হচ্ছে আবার ঠিক করে। তো এরকম ভাবে চলতেছে আর কি। আচ্ছা, টেকনিক্যালি এখানে কোনো ধরনের কমপ্লায়েন্স একদম টু দি পয়েন্টে মেনটেন করা হয় কিনা, নাকি মানে ওভারঅল সবগুলা থেকে কিছু কিছু নিয়ে মেনটেন করা হয়, মানে যেমন লাইক ওয়াসপ এই টাইপের? আচ্ছা, সো আমরা যেটা করি, আমরা একটা স্ট্রাকচার ফলো করি। আমরা মেইনলি বিকাশে আমরা যেটা করি, আমরা একটা 10 days এর উইন্ডো নেই সবগুলা ভিএপিট এর জন্য। মানে লেটস সে আমি কাস্টমার অ্যাপ নিলাম, আমাদের পপুলার জিনিস হচ্ছে কাস্টমার অ্যাপ। সো আমাদের একটা 10 days এর উইন্ডো থাকে, যে উইন্ডোতে আমরা যেটা করি, এটা ইউটি ফেজে আমরা হচ্ছে টেস্টিং করি প্রোডাকশনে যাওয়ার আগে। তো আমরা যেটা করি শুরু থেকে শেষ পর্যন্ত এভরিথিং রিলেটেড যা কিছু আছে, এবং শুধু ওই অ্যাপ্লিকেশনই না, অ্যাপ্লিকেশনের সাথে যা কিছু রিলেটেড, লেটস সে অ্যাপ্লিকেশন কমিউনিকেট কমিউনিকেট করতেছে ব্যাক এন্ডে এপিআই এর সাথে, তাহলে আমরা এপিআই টেস্ট করি। ক্লাউডে হোস্ট করা, সো ক্লাউডের যে সার্ভারটাতে হোস্ট করা, বা ধরেন যে ইসি2 তে হোস্ট করা, বা ধরেন যে কুবারনেটিস ক্লাস্টারের মধ্যে হোস্ট করা, ওইটাও টেস্ট করি। মানে কন্টেইনার সিকিউরিটিও আমরা এনশিওর করি। ওই দিক থেকে কোনো ভিএম হলে তার সিকিউরিটিও এনশিওর করি। ব্যাকগ্রাউন্ডে যে ডেটাবেজের সাথেও কথা বলতেছে, ওই ডেটাবেজের সিকিউরিটিও আমরা এনশিওর করি, মানে ডেটাবেজেরও প্রপার হচ্ছে টেস্টিং হয়, কনফিগারেশন টেস্টিং। ডেটাবেজে তো সব ধরনের টেস্টিং করা যায় না, কনফিগারেশন টেস্টিং এবং অন্যান্য যে রিলেটেড টেস্টিং গুলো আছে ওইগুলো করি আমরা। নেটওয়ার্ক সিকিউরিটি আমরা এনশিওর করি। সো সবকিছুই হচ্ছে ওভারঅল আমরা চেক করি। শুধুমাত্র হচ্ছে যেমন মোবাইল অ্যাপ্লিকেশন আসলো, আমরা শুধু ওই অ্যাপ্লিকেশনটা টেস্ট করে ছেড়ে দিলাম এরকম না। মোবাইল অ্যাপ্লিকেশনও টেস্ট করি, ব্যাকএন্ডের এপিআইও টেস্ট করি, ভিএমও টেস্ট করি, যে ভিএম এ হোস্ট করা, যে কন্টেনারে হোস্ট করা, নেটওয়ার্কও টেস্ট করি, ডেটাবেজও টেস্ট করি। আমরা হচ্ছে ওভারঅল একটা ফুল কাভারেজ দিই আর কি আমরা। 360 ডিগ্রি কভারেজ আর কি যেটা বলে। 360 ডিগ্রি কাভারেজ। রাইট। এন্ড এর বাইরে তো আমাদের ডিফেন্স সিস্টেম গুলো আছে। আমাদের ডিফেন্স টিম কন্টিনিউয়াসলি ওই জিনিসগুলোকে একটা সামনে অফ কি থাকবে না থাকবে, কিভাবে হচ্ছে লগ গুলা যাবে, আইডিএস থেকে কিভাবে হচ্ছে ম্যানেজমেন্ট হবে, সক কিভাবে কি করবে না করবে, এগুলো তো ব্যাকএন্ডে হচ্ছেই। রাইট। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে স্ট্যান্ডার্ড বা বড় বড় অর্গানাইজেশনগুলো যে যেটা হয়, যেমন এই পাইপলাইনগুলোর জন্য যে সিআইসিটি পাইপলাইন বা ডেভঅপসের আলাদা ডেডিকেটেড টিম থাকে। সো এই ক্ষেত্রে কি টেস্টিংগুলো ম্যানুয়াল করা হয়, নাকি ওই পাইপলাইনের মধ্যে থাকলে ওই বাগ অটোমেটিক আসে দেন করা হয় নাকি? আচ্ছা, কিভাবে কাজ আমাদের করে? যেটা হয়, আমাদের হচ্ছে আহ আমরা সবকিছু হচ্ছে ওই যে ইসের টুলের উপর ছেড়ে দেই না, কারণ টুলের উপর যদি আমরা ছাড়ি, তাহলে টুলের অবস্থা জানেননি। কারণ টুল কখনো হচ্ছে আমার রিয়েল ওয়ার্ল্ডের লজিক, রিয়েল অ্যাপ্লিকেশনের লজিক, এটা কিন্তু এখনো বুঝতে পারতেছে না। অবশ্যই এআই আসার কারণে এখন ধরেন অনেকটা ইমপ্রুভ হয়েছে। সামনে হয়তো বা আমরা এক সময় দেখতে পারবো এআই ফুল হচ্ছে পেন টেস্টিং করে দিবে। বাট ওই যুগটাতে আমরা এখনো ল্যান্ড করিনি হয়তোবা, এখনো হয়তোবা ওইটার আরো বা এটা 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 আমার ঠিকঠাক মনে হয় করা এটা দরকার। এটা হওয়াটা টাফ হয়ে যাবে, কারণ এক এক ধরনের বিজনেস বিজনেস হ্যাঁ, লজিক কিন্তু এক এক ধরনের। বিজনেস লজিক এক 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 ধরনের। তো এই বিজনেস লজিক গুলো তো আর বুঝবে না ও। মানে যে কোনো টুলই হচ্ছে বোঝার জন্য এটা খুবই টাফ ওরা বোঝানোর জন্য। সো এই টাইপের জিনিসগুলো কিন্তু ও কখনই হচ্ছে টেস্ট করে বের করতে পারবে না। আর একটা পেজের সাথে কোন পেজের কমিউনিকেশন, এটা একটা হিউম্যানই হচ্ছে তার দিয়া বুঝতে পারে যে এইটার সাথে ওইটা রিলেটেড। আমি যদি এইখানে একটা, লেটস আমি ইনজেক্ট করলাম, লেটস আপনি একটা এসকিউএল ইনজেকশনই দেখলেন নর্মাল, আপনি এই পেজে ইনজেক্ট করলেন, কিন্তু আপনি জানেন এইটা শো করে হচ্ছে অন্য একটা পেজে গিয়ে। সো যখন টুল চেক করবে, টুল ওই পেজেই চেক করবে যে ওই পেজে রিফ্লেক্ট করতেছে কিনা, কোনো এরর হচ্ছে কিনা। ওই পেজ যদি ও না দেখতে পায়,
যেটাকে আমরা সেকেন্ড অর্ডার হচ্ছে এসকিউএল ইনজেকশন বলি, ও কিন্তু ওইগুলো ধরতে পারবে না। তখন আমার হচ্ছে এই যে একজন হিউম্যানই বুঝতে পারবে যে আচ্ছা এইটা এই ইউজার এন্ড পয়েন্টে আমি লেটসে করতেছি, ইনজেকশন করতেছি, এটা আমি লেটসে প্রোফাইল পেজে গিয়ে আমি দেখতে পারবো হয়তো। সো আমি এই যে কানেকশন গুলো এগুলো দেখতে পারবো না। সো আমরা যেটা করি, আমরা অটোমেটেড কিছু টুল চালাই, যেটা হচ্ছে আমাদের রেগুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে। লাইক আমাদের ভিএম গুলার জন্য আমরা একটা অটোমেটিক টুল চালাই রাখি, যেটা হচ্ছে অটোমেটিক সবসময় চলতে থাকে, কন্টিনিউয়াস প্রতিদিন চলতে থাকে। এবং যত বাগ গুলো আসে সিভি বা অন্যান্য জিনিসগুলো সবগুলোকেও নিয়ে আসে, আমাদেরকে রিপোর্ট করে, আমরা হচ্ছে আবার ওইভাবে ডেভেলপারদেরকে দিই। আহ বাইরে এর পাশাপাশি আমরা হচ্ছে সোর্স কোডের জন্য আমাদের সলিউশন আছে, যেটা হচ্ছে সোর্স কোডটা রিভিউ করে ওইখান থেকে বাগ আসে, ওইগুলো হচ্ছে আমরা হচ্ছে ডেভেলপারকে দিই। এর বাইরে হচ্ছে আমাদের বার্ব স্যুট বা অন্যান্য যে সলিউশন গুলো আছে, আমাদের এন্টারপ্রাইজ নিয়ে আছে, তো বার্ব স্যুট, টেনাবেল, ওরাও হচ্ছে টেস্ট করে, এবং ওইখান থেকেও যে রিপোর্ট আসে ওইগুলোও হচ্ছে আমরা দেই। এর বাইরে আমরা ম্যানুয়াল টেস্টিংও প্যারালালি করতে থাকি। তো আমরা প্রথমেই যখন একটা সলিউশন পাই, আমরা আগে বুঝে নিই যে এর কোথায় কি পয়েন্ট আছে না আছে। আমরা এগুলা নিয়ে প্রথমেই হচ্ছে এই যে অটোমেটেড যে সলিউশন গুলো আছে, এগুলাকে আমরা হচ্ছে ফিট করাই দিই। তো এই অটোমেটেড সলিউশন গুলো অটোমেটিক্যালি তখন টেস্ট করে হচ্ছে রিপোর্ট জেনারেট করে। আমরা এই রিপোর্টের উপর কিছু কাজ করি, যেগুলোকে বলে হচ্ছে ওই রিপোর্টের ভ্যালিডেট করি বেসিক্যালি, যে ওরা সব বাগ দিল ওগুলো আদৌ হচ্ছে বাগ কিনা, আমাদের জন্য অ্যাপ্লিকেবল কিনা, ওইগুলো হচ্ছে চেক করে দেন, ওইগুলো দেই। এর বাইরে প্যারালালি আমরা এই যে 10 দিনের যে উইন্ডো বললাম, এই 10 দিনের ধরেন একদিনে আমি সব টেস্ট দিয়ে দিলাম, বাকি যে 9 দিন থাকে, এই 9 দিনে আমরা হচ্ছে দেখা গেছে 8 দিনই আমরা হয়তো বা দিলাম হচ্ছে টেস্টিং এর জন্য। ম্যানুয়ালি আমরা সবকিছু টেস্ট করি, একটা একটা এপিআই ধরে ধরে, বা একটা একটা কি বলে একটা স্ক্রিন ধরে ধরে অ্যাপের, এরকম আমরা টেস্ট করতে থাকি। এবং লাস্টের দিনটা হয়তো বা আমরা রাখি হচ্ছে রিপোর্টিং এর জন্য, বা এইরকম জিনিসের জন্য আর কি। যদিও আমাদের স্ট্যান্ডার্ড, আমরা এই কোন টুল দিয়ে আমরা ভালনারেবিলিটি লাইফ সাইকেলটা ম্যানেজ করতেছি না এখনো। আমরা খুঁজতেছি এটার জন্য, যে আমরা এটার জন্য একটা হচ্ছে যাতে আমাদের কোনো কিছুই মিস না যায়। কারণ অবশ্যই এত অ্যাপ্লিকেশনের কথা বললাম যে সামহাও কোনো একটা মিস চলেও যেতে পারে, তো এটাও যাতে মিস না যায়, এই কারণে আমরা হচ্ছে এটাতেও হচ্ছে একটা ই ট্রাই করতেছি যে এখানে আরো কত ডেভেলপ করা যায় আর কি। সামনে হয়তো এআই আসতেছে, আমরা হয়তো ওইরকম একটা সলিউশন রাখবো যেটা আরো হচ্ছে আমাদের কাভারেজ বিল্ড করবে বেশি। রাইট। আচ্ছা, সো ওয়েব অ্যাপ্লিকেশন গেল, আমরা এপিআই এর ক্ষেত্রে যদি বলি, যে এপিআই এর ক্ষেত্রে কমন ইস্যুসগুলো কি পাওয়া যায়, মানে এই যারা মানে এখন বর্তমানে ডেভেলপ করতেছে তাদের আসলে। আচ্ছা, এপিআই এর ক্ষেত্রে আমার যেটা মনে হয় অধিকাংশ জায়গায় তো মানে অনেক এপিআই ডিজাইন করে রাখে, ডেভেলপাররা মাঝে মাঝে ভুলে যায় যে কোন একটা টেস্ট এপিআই তারা বিল্ড করে রাখছে, ওইগুলো হয়তোবা কোথাও ইউজ হচ্ছে না, বাট ওইগুলোর হয়তোবা ইম্প্যাক্ট আছে টেস্টিং এর জন্য। হয়তোবা ওই এপিআইটা ডিজাইন করছিল, বাট পরে ও এপিআইটা রিমুভ করতে ভুলা যায়। তো দেখা গেছে কি ওই এপিআই গুলা থাইকা যায়, এবং এপিআই গুলা যখন থাইকা যাইতেছে, ওগুলো কিন্তু পাওয়ারফুল এপিআই, যেগুলো হচ্ছে বাইরে থেকে কোনো পাওয়ারফুল জিনিস একটা করতেছে। এখন ওই এপিআই গুলো যদি এক্সপোজ থাকে, তখন কিন্তু ওই এপিআই গুলাকে হয়তোবা, যেহেতু কোনো কিছুর সাথে লিঙ্ক করা নাই, সাধারণ লোকজন জানতেছে না যে ওই এপিআইটা আছে, বাট ব্যাকগ্রাউন্ডে ওই এপিআইটা আছে। যারা হচ্ছে হ্যাকার, তারা হয়তোবা ওইটা ডিরেক্টরি ব্রুট ফোর্সিং করে ও হচ্ছে হয়তোবা ওই এপিআইটা বের করে ফেলবে, এবং যদি ও এপিআইটা ইউজ করে তখন হয়তোবা একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। তো এই জিনিসগুলো থাকে। তারপরে হচ্ছে দু এক জায়গায় আমরা দেখছি যে এরকম থাকে না, লেটসে অথেন্টিকেশনের যে বিষয়গুলা, অথেন্টিকেশনের বিষয়গুলো আমরা যেহেতু একটা ফিনটেক অর্গানাইজেশন, আমাদের এখানে অথেন্টিকেশন অথরাইজেশন আমরা অনেক ঠিকভাবেই ম্যানেজ করার ট্রাই, বাট তাও দেখা গেছে ওই যে কিছু টেস্ট এপিআই এর কথা বললাম, ওরা প্রথমে এরকম বানায় টেস্ট এপিআই, পরে ওইটা ভুলে যায় যে এখানে অথরাইজেশন বা অথেন্টিকেশন দেয়া হয়নি। তো এরকম কিছু আছে যেখানে হচ্ছে ওরা হয়তো অথেন্টিকেশনের ওই জিনিসটাকে এপিআই তে দিতে ভুলে গেছে। বা ধরেন যে জেডব্লিউটি টোকেন, একটা খুবই আহ, জিনিস যেটা দিয়ে আমরা হচ্ছে সেশন ম্যানেজ করি বলা যায় আর কি। মানে আমরা যে অথেন্টিকেটেড এটা বুঝি। সো এই জেডব্লিউটি টোকেনও দেখা গেছে যে হয়তোবা প্রপারলি হচ্ছে প্রপার অ্যালগোরিদম মেনটেন করে হয়তোবা করতেছে না, হচ্ছে HS-256 ইউজ করতেছে, যেটা খুবই হচ্ছে ইজিলি হয়তোবা ব্রুট ফোর্স করে হয়তোবা হচ্ছে পাওয়া যাইতে পারে, যদি সিক্রেটটা মানে নর্মাল হয় আর কি, খুব একটা কঠিন সিক্রেট না হয়, হয়তো ওটাকে ব্রুট ফোর্স করে আমি সিক্রেটটা বের করে নিতে পারবো, এবং পরে ওই সিক্রেটটা ইউজ করে আমি হচ্ছে একটা নিজের একটা অথেন্টিকেশন টোকেন বানাইতে পারবো, যেটা দিয়ে আমি পরে টোকেন ইম্পারসনেশন করে
আমি অন্যদের জিনিসপত্র দেখতে পারবো। তো এই টাইপের জিনিসগুলো হচ্ছে থাকে এপিআই তে, এই যে এইসব জিনিসগুলো গুলোই আমরা হচ্ছে মোস্ট অফ দা টাইম দেখি। এর বাইরে আইডট টাইডট যেগুলো বললাম, যেগুলো আগের এগুলোতে বললাম, ওইগুলো তো থাকেই। রাইট। এপিআই তেও এই জিনিসগুলো আমরা পাই অনেক। আচ্ছা, আর মোবাইলের ক্ষেত্রে কমন কোন বাগগুলো পাওয়া যায়? আচ্ছা, মোবাইলের ক্ষেত্রে আমাদের আমাদের অর্গানাইজেশনে আমরা একটু ভিন্নভাবে হচ্ছে এই করি। যেমন আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন খুব কম, মানে আমাদের খুব একটা মোবাইল অ্যাপ্লিকেশন ভিপিতে করতে হয় না। আমি ওই যে বললাম আমাদের 4টা সামনে মোবাইল অ্যাপ্লিকেশন, আর এর বাইরে ব্যাক এন্ডে আমাদের আরো 4-5টা মোবাইল অ্যাপ্লিকেশন আছে। টোটাল ধরেন 8টা 9টা বা 10টা মোবাইল অ্যাপ্লিকেশন। তো এই 9-10টা মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য আমরা যেটা করি, আমাদের যে ফ্রন্ট ফেসিং যে অ্যাপ্লিকেশন গুলো, মোবাইল অ্যাপ্লিকেশন গুলো, এগুলো সবই ফ্লাটার বেসড। তো এই ফ্লাটার বেসড অ্যাপ্লিকেশন গুলোর ক্ষেত্রে আমরা অলরেডি হচ্ছে কিছু, যেহেতু এগুলো একটা একটা ফ্রেমওয়ার্ক ফলো করতেছে, কিছু বেসিক যে প্রবলেম গুলো এগুলো অলরেডি হচ্ছে ও থাকে না। এর বাইরেও হচ্ছে যেগুলো থাকে লাইক রুট ডিটেকশন, ইমুলেটর ডিটেকশন, বা মানে রুটটা অন করা থাকে, ইমুলেটর অন করা থাকে। এবং আমাদের ইসে দেখবেন যে আমাদের যদি কাস্টমার অ্যাপের ফ্লোটা চিন্তা করেন, আমাদের কাস্টমার অ্যাপে আগে কি হইতো যে ইউজারের কাছে ওটিপি আসতো, ইউজার ওটিপি হচ্ছে আহ মানে অটোফিল হইতো অথবা হচ্ছে নিজে হাতে দিত, দেন হচ্ছে সামনে যাইতো, পিন দিত, চলে যেত। এখন আপনি দেখবেন যে কন্টিনিউয়াস আমাদের কাছে এরকম ফোন আসতেছে যে আমি ওটিপি দিয়ে দিছি ভুল কইরা, আমি পিন দিয়ে দিছি ভুল কইরা। এরকম অনেক লোকই করে কিন্তু, যে ওটিপি দিয়ে দেয়, পিন দিয়ে দেয়, এরপরে হচ্ছে বলে যে হ্যাঁ হ্যাঁ আমার টাকা কই গেল, বিকাশ আমার টাকা নিয়ে গেছে। কিন্তু সেই নিজে হচ্ছে ওটিপি দিয়ে দিছে, পিন দিয়ে দিছে। এখন আমরা এগুলাকে কিভাবে প্রোটেক্ট করব? এই কারণে আমরা বিভিন্ন ধরনের হচ্ছে মেকানিজম নিয়ে আসছি আমাদের অ্যাপের মধ্যে, যাতে এই ওটিপি গুলো আমরা হচ্ছে সামনে মানে লোকজনের কাছে না যায়। তো এটার জন্য আমরা অনেক এনক্রিপশন, অনেক মেথোডলজিস নিয়ে আসছি। তো আমাদের এখন টেস্টিং গুলো হয় একটু অ্যাডভান্স টাইপের, যে আমরা হচ্ছে এই যে শুরুর দিকের যে টেস্টিং গুলো, যে ইমুলেটর ডিটেকশন বা অন্য টাইপের যে জিনিসগুলো আছে, বা মোবাইল অ্যাপ্লিকেশনের যে অন্যান্য যে বাগ গুলো আছে, লাইক যদি আমি বলি যে লেটস সে কোনো একটা স্ক্রিন আছে, যে স্ক্রিনটা হচ্ছে বাইরে থেকে হচ্ছে অ্যাক্সেস করা যায়, বাট মানে ওইটা হচ্ছে অ্যাক্সেস করা যাইতো আগে, বাট এখন যায় না। তো এই টাইপের যে কমন জিনিসগুলো আছে, ওইগুলাকে আমরা আগেই হচ্ছে ঠিক করে দিছি। বা লেটস সে পাসওয়ার্ড গুলাকে আহ, কোথাও আমরা প্রিন্ট করতেছি কি বা করতেছি না, লগের মধ্যে কোথাও রাখতেছি কিনা। তো এই জিনিসগুলো আমরা আগে হয়তোবা ছিল, আগে যখন আমাদের, কারণ আমাদের অ্যাপ তো অনেক বছর ধরে আসছে, অনেক ভিপিটির উপর দিয়ে গেছে। তো ওই যে বাগগুলো যে ছিল, যে নর্মাল যে বাগগুলো, ওইগুলো এখন আর আমাদের ইসের মধ্যে নাই। সো এখন আমাদের টেস্টিং এ থাকে একটু অ্যাডভান্স লেভেলে। ওই সময় আমরা ওই যে এনক্রিপশন গুলা, যেগুলো দিয়ে হচ্ছে আমরা এই সব জিনিসগুলোকে প্রিভেন্ট করার ট্রাই করতেছি, এইগুলোকে আমরা এনহান্স করার আরো ট্রাই করি। এগুলো দেখি যে আমরা এগুলোর মধ্যে আরো কোনো বাগ আছে কিনা, যে যে এইগুলো হচ্ছে যে হ্যাকার বা সামথিং যারা এগুলো করতেছে এরা বাইপাস করে চলে যাইতে পারে কিনা। ফ্রড নিয়ে আমরা অনেকগুলা কাজ করি। লেটস আহ এই যে ফ্রড হচ্ছে আমাদের কাস্টমার অ্যাপ বা এজেন্টের থ্রুতে যে ফ্রড গুলা, মানে আহ, মানে কাস্টমার অ্যাপ থেকে যে লোকজনকে, যে বিকাশ থেকে নাহিদ বলছি বলে যে সব জিনিসগুলো নিয়ে যাইতেছে, এইটা আমরা প্রপারলি যে প্রোটেকশনটা দিছি, ওই প্রোটেকশনটা আমি বাইপাস করতে পারতেছি কি কি পারতেছি না, এইগুলো হচ্ছে আমাদের এখন মানে দেখার বিষয় আচ্ছা আচ্ছা, আর কি। এখানে কি কোনো বিহেভিয়ারাল কোনো অ্যাসেসমেন্ট আছে কাস্টমার হ্যাঁ, সাইডে? আমরা বিহেভিয়ারাল অ্যাসেসমেন্টও করি আর কি। আমি এখন হচ্ছে ফুলি সব ডিসক্লোজ করতে পারতেছি না না, না, যেহেতু আমাদের প্রপ্রাইটারি দ্যাটস জিনিস। ফেয়ার। বাট বাট আমরা বিহেভিয়ারাল জিনিসগুলো হচ্ছে চেক করি আর কি। রাইট। তো আমাদের এখন অ্যাডভান্স একটু মোবাইল অ্যাপ্লিকেশন বললেও এইটার হচ্ছে বেসিক যে জিনিসগুলো, ওইটা আমরা এখন আমাদের ধরেন যে টুল আছে, যে আমরা একটা সলিউশন ইউজ করি ওটার জন্য। যেমন অনেকে মবেসিফ ইউজ করে না, মবেসিফ তো একটা ওপেন সোর্স টুল। তো আমরা একটা পেইড টুল ইউজ করি ওটার জন্য। তো ওই পেইড টুলটা দিয়ে আমরা বেসিক চেক গুলো করে ফেলি। এবং এর বাইরে হচ্ছে দেখেন, একটা ফ্লাটার অ্যাপ্লিকেশন যখন আপনি চেক করতে যান, ফ্লাটার অ্যাপ্লিকেশনে চেক করা কিন্তু অনেক ঝামেলা। কারণ ফ্লাটারটা কি হয়, নর্মাল অ্যাপ্লিকেশন গুলো কিন্তু জাভা কোড আপনি ডিরেক্ট দেখতে পারেন, আপনি জেডএক্স ডিকম্পাইলারে দিলেন বা হচ্ছে আহ, এইগুলো দিয়ে হচ্ছে আপনি কিন্তু ইজিলি দেখতে পারেন। বাট এই ফ্লাটারের ক্ষেত্রে কি হয়, ফ্লাটার একটা শেয়ার্ড অবজেক্ট ফাইল ইউজ করে ওর ফাইলগুলো রাখার জন্য। তো ওই যে শেয়ার্ড অবজেক্ট ফাইল, ওইটা তো হচ্ছে বাই মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি। তো ওইটার জন্য ওই আপনার ওই যে নর্মাল ট্র্যাডিশনাল টুল গুলা কাজ করে না।
সো এটার জন্য অন্যভাবে হচ্ছে প্ল্যান করা লাগে যে কিভাবে কি টেস্টিং করবো না করবো, রিভার্স ইঞ্জিনিয়ারিং করে দেখা লাগে যে কোথায় কি আছে না আছে। দেন ওইগুলো আমরা মডিফাই করে মাঝে মাঝে হচ্ছে চেক করি, যেহেতু আমার রিভার্স ইঞ্জিনিয়ারিং আগে ছিল, ব্যাকগ্রাউন্ড ছিল। তো আমি হচ্ছে ওইগুলোও চেক করি। এর বাইরে হচ্ছে মানে আরো ভাস্ট লেভেলে আমরা হচ্ছে চেকিং করি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস এটা মানে জানার জন্য, যেমন আমরা তো সবাই আসলে বাংলাদেশে মাস আকারে বিকাশ টিকাশ ইউজ করি। সো লেটস সে মাই ডিভাইস গট হ্যাকড, সো ইন দ্যাট কেস মানে বিকাশ হ্যাক হলো না, সো বিকাশের আসলে অ্যাপের মধ্যে কোনো কিছু করা যাবে কিনা বা কোনো ইনসাইট ওখান থেকে পাইতে পারে কিনা কোনো হ্যাকার? আচ্ছা, যদি আমাদের কারো ডিভাইস হ্যাকও হয়, তা হচ্ছে বিকাশের ইনফরমেশন, বিকাশ থেকে ইনফরমেশন নেওয়াটা খুবই টাফ, আনলেস যদি ইউজার একটা মডেল অ্যাপ্লিকেশন ইউজ করে। মডেল অ্যাপ্লিকেশন বলতে যে আমাদের প্লে স্টোর থেকে না ডাউনলোড করে, সে হয়তো বা দেখা গেছে যে তারা কেউ একটা বলছে ওই জায়গা থেকে ডাউনলোড করতে, সে ওইখান থেকে ডাউনলোড করলো। এখন সে যদি অন্য কারো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে, সে তো ওই অ্যাপ্লিকেশনের মধ্যে লজিক লেখা তার এন্ডে জিনিসপত্র পাঠিয়ে দিতে পারে। বাট সে যদি হচ্ছে প্রপার অ্যাপ ইউজ করে প্লে স্টোর থেকে ডাউনলোড কইরা, এবং অন্যভাবে ধরেন তার অ্যাপ্লিকেশন হ্যাক হয়ে গেছে, অন্য একটা ম্যালওয়্যার সে ইনস্টল করছে তার সিস্টেমের মধ্যে, এইভাবে হ্যাক হয়ে গেছে, তাহলে হচ্ছে আমাদের ইনফরমেশন নেয়া মানে আমি বলবো যে খুবই টাফ, এবং এইটা পসিবলই না বলতে পারবো, এখন পর্যন্ত পসিবল না আর কি আমাদের টেস্টিং এ। মানে আমরা যেটা দেখছি, যদি ডিভাইস হচ্ছে কম্প্রোমাইজড হয়, তা হচ্ছে আমাদের কাস্টমারদের যে ফিনান্সিয়াল যে জিনিসগুলা, ফিনান্সিয়াল জিনিসগুলোকে টাচ করা পসিবল না, আনলেস দে পিন জানে। কিন্তু পিন জানা পসিবল না, কারণ আমাদের ওই যে কি লগইন যে করবে সে, আমরা কিন্তু ভার্চুয়াল একটা কিবোর্ড ইউজ করি আমরা। আপনার যখন পিনটা দেন, আমাদের ভার্চুয়াল একটা স্ক্রিনের মধ্যে আপনি পিন দেন। সো আপনি হচ্ছে ডিরেক্ট ইসের মধ্যে পিন দিয়ে দিচ্ছেন, আপনার কিবোর্ড থেকে পিনটা দিচ্ছেন না, মোবাইলের যে কিবোর্ডটা থাকে, মানে বিল্ট ইন আচ্ছা যে আচ্ছা। কিবোর্ড, ওইখানে আপনি পিন দিচ্ছেন না। আপনি দিচ্ছেন বিকাশের একটা মেনু আসে, দেখবেন কিবোর্ড কিপ্যাড আসে, ওইখানে আপনি পিনটা দেন। তো ওইটা যেহেতু আমাদের বানানো, ওইখান থেকে সে হচ্ছে ওই জিনিসগুলো নিতে পারবে না। তো তার হচ্ছে ওই সামহাও কোনো ওভারলে কইরা বা অন্যান্য জিনিস কইরা, সে যদি ওইভাবে করতে পারে, কিন্তু তাও হচ্ছে যদি ওই গ্রাহকের ডিভাইস রুটেড হয়, তাও সে অনেক কিছু করতে পারবে। যদি তার রুটেড ডিভাইস না হয়, তাও এইসব অনেক কিছু করা পসিবল না। রাইট রাইট। সো এই যে ওভারলের কথা যেটা আসলে আমি বেসিক্যালি ওই যে কাইন্ড অফ এরকম বলতে চাইতেছিলাম। একটা তো আছে যে ডিভাইস থেকে হুম ডিরেক্টলি লকটক বা ক্রিডেনশিয়াল নেওয়া, আর স্ক্রিন সিকিউরিটি যে কোন পেজে যাইতেছে, ওখানে কি পাসওয়ার্ড হুম টাইপ হুম টাইপ করতেছে। So এই জিনিসগুলো অনেক সময় হয়, বা অ্যান্ড্রয়েডের এই এই এটা কি বলে স্ক্রিন সিকিউরিটি দেওয়ার মানে প্রত্যেকটা তো এই যে ফ্রেম বাই ফ্রেম, মানে অ্যান্ড্রয়েড অ্যাপটাই তো ফ্রেম বাই হুম ফ্রেম। হুম সো হুম। এই ফ্রেম বাই ফ্রেম আসলে সিকিউরিটি ইম্পোজ করা যায় বা মানে পসিবিলিটি আছে আর কি। সো ওই ক্ষেত্রে এই জিনিসগুলো মেনটেন করা হয় কিনা আর কি। অবশ্যই আমরা অনেক কিছু চেকই করি, এখন আমি ডিটেলস বললাম না, বাট আমরা রাইট রাইট। এমন আমরা অনেক কিছু চেকই করি যেগুলোর মাধ্যমে এই জিনিসগুলো হওয়া মানে অনেকটাই ইম্পসিবল, যদি তার ডিভাইস না হয়। সে যদি অন্য আরেকটা কোনো ডিভাইস থেকে ট্রাই করে, সে হচ্ছে পারবে না। এইভাবেই হচ্ছে আমাদের জিনিসগুলো ডিজাইন করা এইভাবে। তো আপনি যদি আমাদের যে এপিআই গুলো আছে ওগুলোকে ডিরেক্টও কল দেন, দেখবেন যে কাজ করতেছে না, কারণ ওইখানে কিছু স্পেশাল জিনিসপত্র আমরা হচ্ছে পাঠাই, যেগুলো হচ্ছে মানে আমাদের লজিক মানে অন্যভাবে বিল্ড করা, যে যার মাধ্যমে আমরা এগুলো ডিটেক্ট করতে পারি যে সে কোত্থেকে আসতেছে, ইউজারটা কোত্থেকে আসতেছে, সে ডিরেক্ট হিট করতেছে নাকি থ্রু হচ্ছে অ্যাপ হিট করতেছে, এটা কি লেজিট কল নাকি একটা লেজিট কল না। এটার জন্য আমরা আরো ব্যাকএন্ডে আরো প্রোটেকশন হচ্ছে বাড়ানোর ট্রাই হইতেছে, আরো কিভাবে জিনিসগুলোকে আরো বেটার করা যায়। যে যেগুলা ধরেন আগে আগে যে নর্মাল হ্যাকারও যেটা করতে পারতো, এখন এই নর্মাল হ্যাকারদের জন্য এই জিনিসটা অনেক টাফ হয়ে যাবে। তারা আহ, আরো এক্সপার্ট লেভেলে যাইতে হবে তাদের, যদি আমাদের এইখানে কিছু করতে চায়। বাট ওই লেভেলে যাওয়ার পরও যদি সে যাইতেও পারে, দেনও যাতে হচ্ছে তাকে ব্লক করা যায়, ওইটার জন্য হচ্ছে আমাদের ব্যাকএন্ডে ধরেন ফায়ারওয়াল আছে, আমাদের আইডিএস আইপিএস আছে, ওগুলো হচ্ছে আমাদের অ্যাক্টিভলি হচ্ছে পারফর্ম করতেছে, যে যাতে কাস্টমার থেকে কোনো কিছু হচ্ছে এইভাবে না করা যায় আর কি। আনলেস কাস্টমার নিজের পিন নিজে শেয়ার করে, ওটিপি শেয়ার করে, এটা তো এইখানে তো আর আমাদের কিছু করার নাই। যদি কাস্টমারকে এত বলার পরও সে নিজের পিন নিজে শেয়ার করে দেয়। আমরা অনেক ক্যাম্পেইনও চালাইছি এটার জন্য, এবং সবসময় আপনি দেখবেন যে আমাদের কি বলে টিভিতে হয়তো বা ক্যাম্পেইন দেখবেন বিকাশের, যে যাতে পিন যাতে লোকজন শেয়ার না করে, ওটিপি যাতে শেয়ার না করে। আচ্ছা। সো আমি বেসিক্যালি একটু ইনসাইট জানতে চাইতেছি, কারণ মানে বিকাশ
মানে মোস্ট ওয়াইডলি একটা এমএফএস সিস্টেম, যেটা বাংলাদেশের মানে কোটি কোটি গ্রাহক ইউজ করে। প্লাস এটা আসলে বাংলাদেশের মানে এমন একটা প্ল্যাটফর্ম যেটা মানে ওয়ার্ল্ডে আসলে গর্ব করার মতো, মানে একটা ফিনটেক একটা কোম্পানি। সো দ্যাটস ওয়াই এই অ্যাপটা বা এই ধরনের সিকিউরিটি মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছতে গেলে। বা আমরা অনেক সময় দেখি যে দেশি সিস্টেমগুলোতে আসলে ইন্টারন্যাশনাল লেভেলের কোনো সিকিউরিটি এনহ্যান্সমেন্ট করা হয় না, কারণ কাস্টমার হচ্ছে লোকাল। সো মানে অনেকে এই জিনিসটা আসলে ওইভাবে ইম্পোজ করে না। সো শুনে ভালো লাগলো যে না, বিকাশ আসলে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের সিকিউরিটি মেনটেন করে, বা এই যে আসলে টেকনিক্যালি যে জিনিসগুলো বললেন, সো দ্যাটস ইম্পর্টেন্ট। এবং ইন ফিউচার হয়তো বিকাশের মতো আরও অনেক ধরনের কোম্পানি আসতে পারে, লাইক নগদ আছে বা আরও অন্যান্য এমএফএস আসতে পারে। সো সেই ক্ষেত্রে অথবা ধরেন যে থার্ড পার্টি যে কোনো কেউ আসলে মোবাইল অ্যাপ্লিকেশন তো ডেভেলপ করেই। সো সেক্ষেত্রে এই সিকিউরিটি এনহ্যান্সমেন্টগুলো যদি করে, তাহলে বাই ডিফল্ট কিছু সিকিউরিটি তারা এনশিওর করতে পারবে আর কি। সো দ্যাটস এই জিনিসগুলো একটু অবশ্যই অবশ্যই জানা আর কি। আচ্ছা, সো আমরা আসলে এই যে নর্মাল কথাবার্তা বলতে গিয়ে 1 ঘন্টা শেষ। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসি যে একটা নিউ লার্নার যদি হয়, তাহলে বাংলাদেশের পার্সপেক্টিভে তার অপরচুনিটি কীরকম, সে আসলে এখন যদি অফেন্সিভ সিকিউরিটি কেরিয়ার করতে চায়, তাহলে কি এটাতে রিস্ক আছে কিনা, নাকি একটা স্মুথ ওয়ার্ক প্লেস পাবে বাংলাদেশের ক্ষেত্রে? সো এটা আপনার মানে বেসড অন আচ্ছা। আপনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বা ওভারঅল একটু যদি শেয়ার করেন। আহ, আমার এক্সপিরিয়েন্স যদিও বেটার ছিল, কারণ আহ, প্রথম জবে ল্যান্ড করাটা একটু কষ্টকর। প্রথম জবে ল্যান্ড করার পরে দেন হচ্ছে জিনিসগুলো একটু স্মুথ হয়। বাট অনেকগুলা হচ্ছে প্রবলেম আছে বাংলাদেশে, কারণ বাংলাদেশের জব মার্কেটটাও ছোট। যদিও আগে আরো কম ছিল, এখন ডে বাই ডে একটু হচ্ছে ইনক্রিজ হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের যে ওই যে বাংলাদেশ ব্যাংকের যে মানি হাইস্টার পরে হচ্ছে আস্তে আস্তে লোকজন একটু সচেতন হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংক নিজে সচেতন হয়েছে যে না, এরকম পসিবল। সো তারাও এই যে অন্যান্য যে ব্যাংক গুলো আছে, অ্যাটলিস্ট ওদেরকেও হচ্ছে এনফোর্স করার ট্রাই করতেছে যে তোমরা নিজেদের সিকিউরিটিটাকে ঠিক করো। তারা প্রপারলি অডিট করতেছে এখন, যেটা একটা ভালো দিক, যেটা সামনের দিকে আমি আশা করি যে এটা আস্তে আস্তে হচ্ছে এনহান্স হবে। এবং এটা যত এনহান্স হবে তত হচ্ছে জব মার্কেটটাও আরেকটু স্টেবল হবে লোকজনের জন্য। এরকম এই যে এখন যেরকম জব শর্টেজ, ওই শর্টেজ গুলো আস্তে আস্তে তখন দেখা গেছে যে আরো বেশি আকারে ইন্ডাস্ট্রি তখন হচ্ছে লোক হচ্ছে নিবে, সিকিউরিটি ইঞ্জিনিয়ার নিবে, তখন হচ্ছে এই শর্টেজ গুলা কমবে। এবং এর বাইরে আমি যদি মানে চিন্তা করি, আহ, মানে ইসের পার্সপেক্টিভে, বাংলাদেশের পার্সপেক্টিভে, বাংলাদেশে মেইনলি ডিফেন্সিভ সিকিউরিটিতে বেশি ফোকাস করে রাদার দ্যান অফেন্সিভ সিকিউরিটি। কারণ হচ্ছে মেইনলি আগের তো ডিফেন্স দিতে হবে। সো ও প্রথমে চিন্তা করে যে ফায়ারওয়াল, আইডিএস, আইপিএস এটা দিয়ে কোনোভাবে আগে একটু ঠেকাই, প্রসেস পলিসি বা ফায়ারওয়াল টায়ারওয়াল এগুলো সবকিছু আইনা মোটামুটি ঠেকাই। দেন হচ্ছে অফেন্সিভ সিকিউরিটি কিন্তু পরে আসে। যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে ওরা নর্মাল ভিপিটি করে ছেড়ে দেয়, বা ওটার জন্য হচ্ছে বাইরে থেকে লোক আনে, ওদের দিয়ে ভিপিটি করায়। তো ওই কারণে স্কোপটা এখনো ওইভাবে ক্রিয়েট হয় নাই আমি বলবো। বাট এইটা খুবই র্যাপিডলি হচ্ছে। যেমন এখন অনেক অর্গানাইজেশনই হচ্ছে দেখবেন যে আগে যদি আপনি জব সার্চ করতে চাইতেন বাংলাদেশের কোন একটা পোর্টালে বা লেটস সে লিঙ্কডইনে, আপনি কিন্তু সিকিউরিটির জিনিস খুঁজেই পেতেন না। এখন অ্যাটলিস্ট আপনি একটা দুইটা হইলেও হচ্ছে মাসে দেখেন যে আচ্ছা হ্যাঁ, এক ওই অমুক জায়গায় সিকিউরিটি ইঞ্জিনিয়ার নিচ্ছে বা তমুক জায়গায় সিকিউরিটি ইঞ্জিনিয়ার নিচ্ছে। অথবা সবগুলো অফেন্সিভ সিকিউরিটিতে না, বা অ্যাটলিস্ট এই সিকিউরিটি ইকোসিস্টেমের মধ্যেই কোনো একটা সলিউশন। আমি বলবো যে যারা জুনিয়র আছে তারা যদি অ্যাটলিস্ট এই ইকোসিস্টেমের মধ্যেও যে কোনো একটা সলিউশন মানে যে কোনো একটা জায়গাতে জয়েন করতে পারে, এইটাও একটা ইটসেলফ একটা লার্নিং। কারণ এই সাইবার সিকিউরিটি এই জিনিসগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড, এবং একটাই কিছু লার্নিং নেওয়া অবশ্যই অন্য আরেকটার জন্য ভ্যালু এডিশন। যেমন আমি যদি ডিফেন্সিভ সিকিউরিটিতেও ঢুকি, আমি জানি যে প্রপারলি এগুলো ডিফেন্স কেমনে করে, তখন আমি বুঝবো যে অফেন্সিভ সিকিউরিটিতে যখন আমি যাবো লেটসে বা পরে যদি যাই, আমার কোন জিনিস গুলাকে বেশি ফোকাস করতে হবে, যেটা ডিফেন্স এন্ডে হয়তো বা ছাড়া পেয়ে যায়। ওইগুলো আমরা যদি অফেন্সিভ সিকিউরিটিতেই আমি যদি আগে আগে ধরতে পারি, তাহলে হয়তো বা হচ্ছে ওটা ওই পর্যন্ত যাবেই না, ডিফেন্সিভ এর ওই পার্ট পর্যন্ত যাবেই না, তার আগেই হয়তোবা এটা মানে ঠিক হয়ে যাবে। তো আমি এখন যেটা, এই যেমন এই যে বললাম বাংলাদেশ পার্সপেক্টিভে কি কি প্রবলেম, এর মধ্যে একটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু স্যালারি স্ট্রাকচার যদি চিন্তা করি, সিকিউরিটি ইঞ্জিনিয়ারদের স্যালারি স্ট্রাকচার কিন্তু কম। আপনি অলরেডি জানেন মনে হয় যে বাংলাদেশের মানে পার্সপেক্টিভে এভারেজ কিন্তু ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা পায় অ্যাভারেজ, বাংলাদেশে, সিকিউরিটি ইঞ্জিনিয়ার হ্যাঁ তাদের।
অ্যাভারেজে হচ্ছে সফটওয়্যার সিকিউরিটি ইঞ্জিনিয়ারদের স্যালারি কম বাংলাদেশে, যদিও আমি লাকি যে আমি যে জায়গাগুলোতে আছি ওই জায়গায় ওরা সিকিউরিটি নিয়ে কাজ করায়, মানে কাজ করে বা করতে চায়, এবং দিন দিন এখানে ইনক্রিজও হচ্ছে। বাট আমি বলবো যে যেহেতু আমি বাংলাদেশের ওভারঅল পার্সপেক্টিভে চিন্তা করতেছি, ওভারঅল পার্সপেক্টিভে চিন্তা করলে যে যেহেতু আমার বাইরে আরো অনেকের সাথে কথাবার্তা হয়, এবং তাতে আমি বুঝতে পারি যে এখানে স্যালারি স্ট্রাকচারটা একটু কম। এবং আমি নিজেও যদি লেটস সে আমি যদি এখন বিকাশ থেকে অন্য কোথাও যাইতে চাই, হয়তোবা আমি যাবো, বাট যদি যাইতে চাই কিন্তু সেখানে আপনি দেখবেন যে কোনো অপরচুনিটি কিন্তু নাই। সো নতুন যারা আসবে আমি তাদেরকে বলবো যে মানে চিন্তা করে আসার জন্য, চিন্তা ভাবনা করে হচ্ছে পা ফেলার জন্য। যদি ফার্স্ট একটা জবে হচ্ছে ল্যান্ড করতে চায়, তাহলে অবশ্যই তার হচ্ছে অনেক ভাস্ট নলেজ দরকার বাংলাদেশের কোন একটা জবে ল্যান্ড করতে গেলে। এবং বিশেষ করে ডিফেন্সিভ পার্ট গুলাতে নলেজ থাকাটা খুবই মানে আহ একটা ভালো দিক যদি আহ বাংলাদেশে সাইবার সিকিউরিটিতে ল্যান্ড করতে চায়। কারণ হচ্ছে ওই যে বললাম যে এরা ডিফেন্সিভ ইঞ্জিনিয়ার আগে নেয় রাদার দ্যান অফেন্সিভ সিকিউরিটি ইঞ্জিনিয়ার। সো ওই জায়গাগুলো থেকে তাদের যদি আইডিয়া থাকে, লেটস সে একটা সক কিভাবে কাজ করে, আইডিএস আইপিএস এই জিনিসগুলো কি, প্রসেস পলিসিস গুলা কি কি আছে না আছে, একটা ওয়াফ কেমনে হচ্ছে হচ্ছে কাজ করে, ওয়াফ এর পলিসি গুলাকে কিভাবে টিউন করা হয়, আইডিএস এ কিভাবে হচ্ছে লগ গুলাকে সার্চ করে, সার্চ করে কিভাবে হচ্ছে একটা ফ্রড কে হচ্ছে খুঁজে বের করে। এই যে মানে বেসিক জিনিসগুলা, অ্যাটলিস্ট এই বেসিক জিনিসগুলা সবগুলো সাইটের আমি বলবো অ্যাটলিস্ট ভিএপিটি এবং অন্যান্য যা জিনিসগুলো আছে সবগুলোর বেসিক অ্যাটলিস্ট যদি জানতে পারে সে, তাহলে ইজিলি হচ্ছে সে তার একটা ওভারঅল আইডিয়া হয়ে যাবে। দেন সে যখন জয়েন করতে পারবে ফার্স্ট জবে, দেন আস্তে আস্তে সে নিজেই বুঝে যাবে যে তার কি করতে হবে, কোন দিকে তার জন্য মুভ করা বেটার হবে। ওটা সে নিজেই বুঝতে পারবে এক সময় গিয়ে। বাট আমি বলবো যে সবকিছুতে নলেজ থাকাটা বেটার হবে ফার্স্ট জবে হচ্ছে ল্যান্ড করার জন্য। এইটাই। আচ্ছা, এখন একটা লার্নিং কার্ভ একটু শেয়ার করেন বা একটা লার্নিং গাইডলাইন যে ভাই আচ্ছা তুমি এই জিনিস যদি করো তাহলে তুমি এই সেক্টরে যাইতে পারবে বা এইভাবে তোমার সুবিধা, টু দি পয়েন্ট। আচ্ছা আমি আমি হচ্ছে অফেন্সিভ সিকিউরিটির যেহেতু আছে, আমি অফেন্সিভ সিকিউরিটি দিয়ে শুরু করি, যেহেতু আমার জার্নিও এটা থেকে শুরু। আমি বলবো যে এইটা আহ, এইটা হচ্ছে এই যে আহ, যারা সফটওয়্যার ডেভেলপাররা প্রথমে কি করে, প্রোগ্রামিং করে, প্রোগ্রামিং প্র্যাকটিস করে, এসিএম করে তাদের ইউনিভার্সিটি লাইফে, অনেক প্রোগ্রামিং কইরা কইরা দেন হচ্ছে তারা একসময় যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কোন একটা জবে ল্যান্ড করে। সেই রকম সিকিউরিটির সাইটে সিটিএফ একটা হচ্ছে একটা খুবই ই জিনিস, সিকিউরিটি বা হ্যাক দ্য বক্স টাইপের প্ল্যাটফর্ম গুলা, বক্স সলভ করা, এইগুলো হচ্ছে ওই টাইপের একটা জিনিস যেটা আমার একটা প্র্যাকটিস এনভায়রনমেন্ট দেয়, সব জিনিসগুলো সম্পর্কে আমাকে জানার একটা সুযোগ দেয়। লেটস সে ডিফেন্সিভ পার্ট গুলার ক্ষেত্রে এখন ওই যে হ্যাক দ্য বক্স অনেক মডেল নিয়ে আসছে তার, এবং টেস্টিং ও চলতেছে। আমি বলবো যে যারা জুনিয়র আছে তাদের জন্য ট্রাই হ্যাকমি এবং হ্যাক দ্য বক্স এই দুইটা অনেক ভালো প্ল্যাটফর্ম। এবং আমি বলবো যে একটা থেকে আরেকটা সুইচ না করে যে কোনো একটা নিয়ে পড়ে থাকাটা বেটার। আমি বাইরে অনেক কিছু দেখার ট্রাই না কইরা যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, যে কোনো একটা মেশিন নিয়ে আমি যদি লাইগা থাকি এবং যদি আমি বুঝতে পারি যে ওই জিনিসটা কিভাবে কাজ করে, তাহলে কিন্তু আমার হচ্ছে মানে এখন হয় কি ইন্টারনেটে এত জিনিসপত্র চলে আসছে যে লোকজন কনফিউজ যে কোনটা রাইখা কোনটাতে যাবে, কোন সলিউশনটা বেটার, এটা খুঁজতে খুঁজতেই হচ্ছে তার সময় শেষ। এবং সে যখন মানে শুরু করতেছে, আমার কাছে এরকম অনেক কোশ্চেন আছে, এই কারণে কোশ্চেন আসে আর কি প্রতিনিয়ত, এই কারণে আমি বলতেছি যে তারা আমি দেখি খুবই কনফিউজড যে কোনটা থেকে শুরু করবে। আমি যদিও তাদেরকে ক্লিয়ার একটা গোল দিচ্ছি যে তুমি লেটস সে হ্যাকলাবস থেকে শুরু করো, এই জিনিসগুলো থেকে শুরু করো, কিন্তু সে ফোকাস করতে পারতেছে না। কারণ তার মাথায় চলে আসতেছে না এটা তো ওই জায়গায় আছে, তাহলে ওই জায়গায় কেন করবো না, ওই জায়গায় মনে হয় একটু ইজি। কারণ কি আমি যখনই কোনো একটা কঠিন জিনিস করতে যাই শুরুর শুরুর দিকে, আমার ব্রেন কিন্তু বলে যে না থাক, এর চাইতে ঘুমাও, এটা ভালো, কেন তুমি কাজ করবা, এর থেকে একটু ঘুমাই নাও ভালো হবে। কিন্তু এইটা করাটা আসলে ঠিক না। আর বিশেষ করে শুরুর দিকে আমি বলবো যে যে কোনো একটা প্ল্যাটফর্ম ধরে, ট্রাই হ্যাকমি, হ্যাক দ্য বক্স, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে এরকম। যদি উদ্দেশ্য হয় অফেন্সিভ সিকিউরিটি, ট্রাই হ্যাকমি বা হ্যাক দ্য বক্স, যে কোনো একটা প্ল্যাটফর্ম ধরে ওদের ইজি থেকে শুরু করে আস্তে আস্তে মিডিয়াম, দেন হার্ড, দেন ওদের ইনসেন লেভেলের প্রবলেম আছে, ওগুলো এক ধাপে 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 আগানো। এবং আমি এরকমও বলবো না যে অনেকগুলা ইজি প্রবলেম সলভ করে আমি বসে আছি কিন্তু মিডিয়ামে হাতে দিচ্ছি না। ইজি এলে আমি খুব দ্রুত করে ফেলতে পারতেছি, কিন্তু এরপরে সামনে আর লেভেলে প্রোগ্রেস করতেছি না। আমি বলবো যে ইজি কিছুদিন ধরে যখনই দেখা যাবে যে মোটামুটি একটা হাত চলে আসছে, ইজি প্রবলেম গুলো আমি খুব দ্রুত সলভ করতে পারি, বা মোটামুটি একটা
টাইমের মধ্যে সলভ করতে পারি, তখনই আমার জাম্প করা উচিত মিডিয়াম বক্স গুলার থেকে। মিডিয়াম বক্সও যখন এরকম একটা হাত চলে আসবে, হার্ডে যাইতে, দেন ইনসেনে যাইতে, এরকম আস্তে আস্তে লেভেল বাই লেভেল হচ্ছে আমরা প্রোগ্রেস করতে পারি। এর বাইরে হচ্ছে যদি আমি অফেন্সিভ সিকিউরিটির কথাটা এখন যদি একটু সাইডে রাখি, এটা গেল অফেন্সিভ সিকিউরিটির হচ্ছে পাথ, যে কিভাবে আমি যাব। যদি আমি যে পাথটা বললাম এই পাথটা ফলো করলে সাকসেস আসবেই। অ্যাটলিস্ট অফেন্সিভ সিকিউরিটিতে লাইগা থাকলে এখানে অনেক লার্নিং হবে। ইপসেকের ভিডিও আছে, আহ, ওইটা দেখেও কিছু আইডিয়া করা যাবে। ইপসেক বেসিক্যালি হ্যাক দা বক্সের ওই বক্স গুলোরই সলিউশন নিয়ে হচ্ছে ভিডিও বানায়, যে এই বক্সটা কিভাবে সলভ করে। সো যদি আমি ইনিশিয়ালি কোথাও আটকা যাই, দেন আমি হচ্ছে অ্যাটলিস্ট ওই বক্স, পুরাতন যে বক্স গুলো আছে এগুলো দেখে আমি বুঝতে পারবো যে পুরাতন বক্স গুলো এইভাবে সলভ করে। যদি আমার কোনো আইডিয়া না থাকে, তাহলে আমি অ্যাটলিস্ট ওইটা থেকে কিছু আইডিয়া নিলাম, দেন আমি একটা মেশিন সলভ করতে গেলাম, দেখা যাবে ওইখানের কোনো না কোনো একটা আইডিয়া হয়তো আমার এইখানে লাইগা যাইতেছে। এইভাবে হচ্ছে আস্তে আস্তে সামনে আগানো যাবে। এবার বাদ সাইড করলাম অফেন্সিভ সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং। এবার আমি যদি ডিফেন্স লাইনে যাই তাহলে আমি কি করব? ডিফেন্স লাইনে গেলেও হ্যাক দা বক্সের হচ্ছে এখন ওই যে হ্যাক দা বক্সের ডিফেন্সিভ লাইনেও বেশ কিছু হচ্ছে ওরা ইমপ্রুভমেন্ট করছে। ওদের হ্যাক দা বক্সের একাডেমিতে একাডেমি নামে একটা লঞ্চ করছে ওরা, যেখানে হচ্ছে এরকম লেসন বাই লেসন হচ্ছে যায়। ট্রাই হ্যাকমি তো সিমিলার জিনিস আছে, অনেকগুলা বক্স আছে যেখানে হচ্ছে একটা সক কিভাবে কাজ করে, একটা আইডিএস কিভাবে কাজ করে, আইপিএস কিভাবে কাজ করে, এগুলা সম্পর্কে আমরা জানতে পারি। তো আমি শুরু করব কোত্থেকে, শেষ করব কোথায়? তো আমরা শুরু করব কোত্থেকে, আমাদের অনলাইনে অনেক সলিউশন আছে, মানে কি বলে, অনেক জিনিস আছে। আমরা চ্যাট জিপিটি আছে, আমরা চ্যাট জিপিটিতে আস্ক করতে পারি যে আমার ডিফেন্সিভ সিকিউরিটি ইঞ্জিনিয়ারদের জন্য কোন কোন স্কিল গুলা নেসেসারি, কি কি জানতে হবে আমার। ঠিক আছে, আমি এবার একটা লিস্ট করলাম, লিস্ট করে ওই লিস্ট ধরে লেটস সে ও বললো যে তোমার আইডিয়াস জানতে হবে। এখন আমি আইডিয়াস ধরে আমি ট্রাই হ্যাকমিতে যাই বা হ্যাক দা বক্সে যাই, আমি দেখি যে ওই রিলেটেড কি কি জিনিস আছে, বক্স কি কি আছে, আমরা ওইগুলো নিয়ে আইডিয়া নেই, একটা একটা করে সলভ করি, দেন পরেরটাতে যাই। এভাবে এভাবে একটা একটা করে আমরা হচ্ছে সামনে আগাইতে পারি। তো এইভাবে যখন আমাদের একটা আইডিয়া চলে আসবে কিভাবে করতে হয় না করতে হয়, যখন আমাদের একটা ফুল আইডিয়া চলে আসবে, তখন আমরা নিজেরাই বুঝতে পারবো যে কোনগুলোতে আমার বেশি ফোকাস দিতে হবে, কোনগুলোতে কম ফোকাস দিতে হবে, বা কম ফোকাস দিলেও আপাতত হচ্ছে, কোন অ্যাডভান্স জিনিসগুলো আমার জানলে আমার ক্যারিয়ারের জন্য বেটার। এগুলো আমরা নিজেরাই একসময় বুঝে যাব। আর যদি প্রসেস পলিসিতে যাই, তখন আমি রেকমেন্ড করবো যে আইএসও, পিসিআইডিএসএস, তারপরে হচ্ছে আহ এই যেগুলো আর কি পপুলার জিনিসগুলো আছে, বাংলাদেশে থাকতে গেলে বাংলাদেশ ব্যাংকের আইসিটি সিকিউরিটি গাইডলাইন, এই যে পপুলার যে জিনিসগুলো আছে এগুলা মানে করে ফেলা, এগুলো হচ্ছে সব মানে ভালো করে দেখে একদম হচ্ছে আয়ত্ত করে ফেলা, যে কোথায় কি আছে না আছে, একটা ডকুমেন্ট কিভাবে লিখতে হয়, একটা প্রসেস ডকুমেন্ট, একটা পলিসি ডকুমেন্ট কিভাবে লেখে, এই জিনিসগুলা মানে করা। আর এইটার বাইরে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি অফেন্সিভ সিকিউরিটির ক্ষেত্রে, এই যে আহ, এই হ্যাক দা বক্স বা ট্রাই হ্যাক মি, এটা এরা কি শিখাবে? এরা শিখাবে বেসিক্যালি যে কিভাবে একটা বক্স বা একটা মেশিনে ভিএপিটি করতে হয় বা পেনেট্রেশন টেস্টিং করতে হয়। এর বাইরেও কিন্তু আরো জিনিস আছে। এমন একটা আমি পেনিট্রেশন টেস্টিং করলাম, করে আমি বাগ পাইলাম, এই বাগটা আমার দিতে হবে, সো আমার রিপোর্টিংও শিখতে হবে আলাদা করে। তো এই রিপোর্টিং এর জন্য কিভাবে শেখা যায় না শেখা যায়, কিভাবে হচ্ছে একটা রিপোর্ট লিখতে হয়, আমরা আলাদা করে এটা নিয়েও হচ্ছে দেখতে পারি। এখন অনলাইনে অনেক সলিউশন আছে। আমরা মানে এই যে না করে যে কোনটায় যাব এটা না করে, যে কোনো একটা পিক করে র্যান্ডমলি, সব জায়গায় সেম জিনিসই আছে, সেম জিনিসই ডিফারেন্ট ভার্সনে আছে, একটা যে কোনো একটা পিক করে আমরা শুরু করে দিলেই কিন্তু হয়ে যায়। এটাই। রাইট। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে অনেকে তো আসলে সেলফ লার্নার না, তো সেই ক্ষেত্রে সে আসলে কিভাবে মানে টিম আপ করে হেল্প মানে শিখতে পারে? বা আরেকটা জিনিস যেটা আমি বলবো যে ইউ আর ওয়ান অফ দ্য অ্যাডভাইজার অফ সিটিএফ কমিউনিটি বাংলাদেশ। সো এই কমিউনিটিগুলো আসলে নিউ লার্নারদের আসলে কিভাবে হেল্প করে, অথবা একটা নিউ লার্নার কমিউনিটিতে এঙ্গেজ হইলে সে আসলে কি কি বেনিফিট পাইতে পারে, বা আদৌ তার লার্নিং লাইফ সাইকেলে বা কার্ভে আসলে কোনো হেল্প করে কিনা? আচ্ছা, কমিউনিটি গুলো অবশ্যই হেল্প করে কিসের জন্য? একটা কানেকশন বিল্ড করার জন্য। কানেকশন কেন নেসেসারি? কারণ হচ্ছে যে আমরা যখন ইন্ডাস্ট্রিতে কোনো একটা জায়গায় হচ্ছে জবের জন্য যাব, তখন এইটা আমার একটা স্পেশাল ভ্যালু তখন ক্রিয়েট করে যখন তারা আমাকে আগে থেকেই চিনে। তো যদি তারা আমাকে আগে থেকেই চিনে,
তখন তারা হচ্ছে আমাকে ওইভাবেই হচ্ছে একটা প্রাধান্য দিবে যে আচ্ছা ওই লোককে কিন্তু আমি আগে থেকেই চিনি, সে অলরেডি সিটিএফ করে, সে অলরেডি হচ্ছে কাজ করতেছে এটা নিয়ে। তো তাদের মাইন্ডে একটা পরিষ্কার ধারণা ক্রিয়েট হয়। তো এটা আমার ইন্টারভিউতে হচ্ছে আমার ইন্টারভিউতে হেল্প করবে। সেকেন্ড হচ্ছে যে একটা কমিউনিটিতে যখন আমি থাকি, ওই কমিউনিটিতে বিভিন্ন টাইপের লোকজন আছে, এক একজন এক এক জিনিস নিয়ে কাজ করতেছে এবং এক একজন এক এক বিষয়ে এক্সপার্ট। সো আমি কিন্তু সব ধরনের একটা ফুল স্পেকট্রাম পাচ্ছি, এক একজন এক এক বিষয়ে যে কাজ করতেছে আমি তার থেকে ওই বিষয় সম্পর্কে জানতে পারি। তার আমি জিজ্ঞেস করতে পারি যে ভাই লেটস আমাকেও জিজ্ঞেস করতে পারে যে ভাই আপনি এই রিভার্স ইঞ্জিনিয়ারিং জন্য এইটা এটা কিভাবে করেন। So আমি ওইটা ওইভাবে বলতে পারি। আরেকজন হয়তো বা দেখা গেছে কেউ হচ্ছে ক্লাউড নিয়ে কাজ করে, যেমন আমাদের কমিউনিটিতে আছে ক্লাউড নিয়ে কাজ করে। সো তারা আমরা জিজ্ঞেস করতে পারি যে ক্লাউডে কিভাবে কি করেন ভাই। বা লেটস অ্যাক্টিভ ডিরেক্টরি নিয়ে কেউ একটা কাজ করতেছে, এখন আমার ইচ্ছা অ্যাক্টিভ ডিরেক্টরি শেখার। এখন আমি হয়তোবা রিসোর্স দেখতেছি, বাট রিসোর্স দেখেও ফুললি আইডিয়া পাচ্ছি না, তখন আমি তার থেকে একটা জেনারিক গাইডলাইন নিতে পারি যে ভাই আমি অ্যাক্টিভ ডিরেক্টরিটা শিখতে চাই, আমি কিভাবে শিখবো, আমাকে একটা গাইডলাইন দেন। তো এইগুলা নিয়ে আমরা হচ্ছে কিন্তু এই যে কানেকশন গুলো যে বিল্ড হবে, যে একজনের সাথে যখন আমি কমিউনিকেট করতেছি, তার থেকে আমি কিছু নলেজ নিচ্ছি, আমার নলেজও বাড়বে, তারও একটা নলেজ বাড়বে, যখন সে শেয়ার করতে যাবে তখন তারও একটা স্কিল বাড়বে যে কিভাবে এগুলো হচ্ছে কাজ করে। এবং আমি বলবো যে এর বাইরেও অনেক হেল্প হয়, কারণ এই কমিউনিটি গুলা বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট শেয়ার করে, বিভিন্ন নলেজ শেয়ার করে, আহ, বিভিন্ন আর্টিকেল শেয়ার করে। ওই আর্টিকেল গুলা দেখলেও আমরা বুঝতে পারি যে কারেন্টলি কোথায় কি হচ্ছে, মার্কেটে কোথায় কি চলতেছে, শুধুমাত্র দেশে না বাইরেও কি চলতেছে, এই সব জিনিসগুলো আমরা হচ্ছে জানতে পারি তখন কমিউনিটি থেকে। তো আমি বলবো যে কমিউনিটি এঙ্গেজমেন্ট একটা খুবই মানে একটা পজিটিভ জিনিস হচ্ছে আহ যে কোনো হচ্ছে সিকিউরিটি ইঞ্জিনিয়ারের জন্য। ইভেন কমিউনিটি নট অনলি সিকিউরিটি, অন্যান্য সেক্টরগুলোতে আসলে অনেক বড় হেল্প করে। অনেকে আসলে যে ভাই শিওরলি। আসলে আমার লাইনের কোনো লোক পাইতেছি না এটা একটা অভিযোগ থাকে। বা এটাই এটাই। অনেকে বলে যে সিকিউরিটি তো একটা মানে ন্যারো ফিল্ড, সো কাউরে পাইতেছি না, কার কাছ থেকে হেল্প নিব। সো এই ধরনের বাংলাদেশে কমিউনিটি আছে কিছু, এবং ভালো ভালো কমিউনিটি, এবং তারা এই যে ইউ আর ওয়ার্কিং এট ওয়ান অফ দ্য টপ এমএফএস সিস্টেম বা এমএফএস কোম্পানি, তো এই ধরনের অনেকে আসলে অনেক জায়গায় আছে। তো এই এক্সপার্টিসগুলো যখন শেয়ার হবে তখন অটোমেটিক একটা লার্নিং এর একটা এনভায়রনমেন্টে চলে আসবে বা মোটিভেশন কাজ করবে তখন। তো আসলে নিজের কিছু হ্যাঁ, ড্রাইভ দিতে হবে, নাহলে তো আসলে হবে না। ওইটাই ওইটাই বাংলাদেশের তিনটা, আমার জানা মতো তিনটা পপুলার কমিউনিটি আছে। একটা সিটিএফ কমিউনিটি, আমি যে কমিউনিটিতে হচ্ছে অ্যাক্টিভলি হচ্ছে এঙ্গেজড। এটা বাদে বাগমাটি কমিউনিটি আছে, এইটাও খুবই ভালো একটা কমিউনিটি। এর বাইরে সাইবার সিকিউরিটির জন্য একটা কমিউনিটি আছে, সাইবার সিকিউরিটি কমিউনিটি মনে হয়, আমার এক্সাক্ট নামটা মনে নেই। তো এই তিনটা এর অনেক বাইরে আসলে পাবলিক পপুলার কমিউনিটি কমিউনিটি আছে। বা পাবলিক এঙ্গেজমেন্ট এই দুই এর তিন বাইরেও মনের অনেক পর কমিউনিটি আছে, আছে। নিজেদের মতো করে হ্যাঁ, আর এর কি পুশ বাইরেও অনেক করে। কমিউনিটি আছে। এইগুলা হচ্ছে পপুলার কমিউনিটি বাংলাদেশে। রাইট, আর যেমন বাইরের অনেক হ্যাঁ কমিউনিটি হ্যাঁ আছে, ওগুলাতেও থাকা বেটার। রাইট, ইভেন ডিসকর্ডে অনেক চ্যানেল আছে, টেলিগ্রামে অনেক চ্যানেল আছে যেখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রিসোর্স শেয়ার করে। বাংলাদেশে আরো কমিউনিটি যেমন সাইবার বাংলা নিজস্ব একটা কমিউনিটি আছে। তারপরে আরো হুম। কিছুদিন আগে দেখলাম যে হ্যাক টু লিভ নামের আরেকটা এদের কমিউনিটি আছে বা একাডেমি চালায়, যারা আসলে ফ্রি রিসোর্স শেয়ার করে বা নিজেদের মতো করে মানে যে যার মতো করে লার্নিং করার ট্রাই করতেছে। এইটাই এইটাই। কারণ নলেজ তো সেগ্রেগেটেড, এক একজন এক বিষয় এক্সপার্ট। এখন আমি যদি কমিউনিটিতে থাকি তখন জানি যে আচ্ছা এই জিনিসটা আছে, এই যে এই জিনিসটা রাইট আছে, এইটাই হয়তো বা আমি জানতাম না আগে। তো এইটাই হচ্ছে কমিউনিটিতে যখন থাকি, কমিউনিটির একজন আমার বললো যে এই জিনিসটাও তো আছে, তখন আমার মাথায় ক্লিক করলো আচ্ছা এই জিনিসও লোকজন দেখতেছে এখন। এই যে এআই নিয়ে যে কত কাজ হচ্ছে, আমরা কিন্তু অনেকেই জানি না যে কি হচ্ছে সাইবার সিকিউরিটি, এআই নিয়ে কি কি কাজ করতেছে। আমরা জানি যে নতুন দেখতেছি এআই আসতেছে, কিন্তু এআই এর অনেক অনেক জিনিসগুলো অলরেডি মার্কেটে চলে আসছে, অনেকেই এটা নিয়ে অ্যাক্টিভলি কাজ করতেছে। এখন হচ্ছে অলরেডি কিছু হচ্ছে এজেন্টিক সিস্টেম ওরা অলরেডি বিল্ড করছে, যেটা হচ্ছে অলরেডি নিজেরাই পেন টেস্ট করে দেয়। যদিও এখনো ফুললি ওই লেভেলে অ্যাকুরেসির এখনো দিকে যায় নাই, একটু ওটা যাইতে আছে। সময় লাগবে। হুম হুম। অ্যাকুরেসিতে ওই লেভেলের অ্যাকুরেসিতে যাইতে সময় লাগবে, বাট অলরেডি এইটা নিয়ে একটা হচ্ছে কাজ চলতেছে। তো আমরা যখন ওইরকম সলিউশন গুলা দেখবো, আস্তে আস্তে আমরা জানতে পারবো যে আচ্ছা এইটাও আছে। আবার লেটস আমি একটা নর্মাল কাজের জন্য একটা টুল ইউজ করতাম, এটা বেটার টুল এসে গেছে এর থেকে, যে আরো বেশি কভারেজ দিচ্ছে আমাকে। আমি আমি তো জানতেই পারবো না যদি আমি কমিউনিটি বা নিউজ এই জিনিসগুলোকে আমি ফলো না করি। তো এই থেকে মানে কমিউনিটি খুবই হেল্প করে। রাইট, যেমন এই পেন টেস্টিং এর কথা যেটা বললেন, যেমন এক্সপো নামের একটা কোম্পানি আছে, যার তারা হচ্ছে যে এআই হ্যাঁ নিয়ে যেটা
ওই যে পেনটেস্টিং টুল বানাইছে। হ্যাকারওয়ানে জি জি। হ্যাকারওয়ানে ওরা হচ্ছে ভালোই করছে। হ্যাঁ, তারপরে ইভেন ওটা ওটা তো করছে প্লাস হ্যাকার ওয়ান নিজেই হচ্ছে এখন ম্যানুয়াল এই যে বাগ সাবমিট হয়েছে ওটারে ট্রেনিং করে তারা নিজেরা আবার হ্যাকার ওয়ানের এআই আনতেছে হ্যাঁ। মানে নিজস্ব মানে পাবলিক তো ডেটা। সবাই এরকম কাজ হ্যাঁ, করতেছে রাইট। এখন, সবাই কিন্তু সবার এআই এর মতো একটা ভালো আগে ই দিতেছে। চলতেছে। রাইট। আবার এই যে এই আসলে যে আমরা আবার হোম থেকে পড়বো তা না, মানে জিনিস ফান্ডামেন্টাল নলেজটা ইম্পর্টেন্ট, সিকিউরিটি হোক আর যাই হোক। ওইটাই সো ওই ওইটাই আর কি। আচ্ছা, সো এখন আমরা আসলে অনেক দূর আসলে আগাইছি। দেন আমরা যদি এখন লাস্টের দিকে আমরা একটু ইনসাইট আপনার কাছ থেকে নেই, যেমন মানে বাংলাদেশের বর্তমান যে অবস্থা এটা তো অলরেডি কিছুটা আইডিয়া হয়েছে, দেন ফিউচার যদি প্রেডিকশন করি তাহলে বাংলাদেশের সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে আসলে কী ধরনের গ্রো হইতে পারে অথবা কী ধরনের রিস্ক থাকতে পারে। ইভেন আরেকটা জিনিস, ওই যে আমি হচ্ছে আব্দুর রহমান মাহির ওনার সাথে যখন আমরা পডকাস্ট করতেছিলাম তখন যে ইনসাইটটা বের হয়ে আসলো যে ভাই বাংলাদেশে আসলে এখন সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রিটা গ্রো করতেছে ঠিক আছে, বাট অ্যাট দ্য সেম টাইম এখানে মানে গার্বেজ লার্নার অনেক আছে, মানে গার্বেজ স্কিল তৈরি হইতেছে। তো এই জিনিসটা আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি একটু ইনসাইট শেয়ার করেন বা প্রেডিকশন যে কি হবে। আচ্ছা, আমার মনে হয় কি যে এই যে গার্বেজ বা এই যে জিনিসগুলো আমরা যেটা বলতেছি এইটার একটা মেইন কাহিনী হচ্ছে বাংলাদেশ এই সাইবার সিকিউরিটির জিনিসগুলো কিন্তু নতুন। এটা কিন্তু কিছুদিন আগে হচ্ছে শুরু হয়েছে বাংলাদেশে। আগে তো এই সাইবার সিকিউরিটির প্র্যাকটিসই ছিল না, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারই ছিল না। তো কারা তখন করবে? বেসিক্যালি তখন যারা নেটওয়ার্কে ছিল বা আইটিতে ছিল এরাই হচ্ছে দেখা গেছে মুভ করে সাইবার সিকিউরিটিটা তখন দেখা শুরু করছে। তারাও কিন্তু ওই সময় নিউ, তাদের বেজ স্কিলগুলো কিন্তু অন্য জায়গাতে। তারা এরকম প্রপারলি সিটিএ বা অন্যান্য জিনিসগুলো বক্স টক্স অফ করা, এই যে হার্ড লেভেলের যে জিনিসগুলো এগুলো কিন্তু করে তারা ওই জবে ল্যান্ড করে নাই। তারা ওই সময় নেসেসারি ছিল যে কাউকে একটা সিকিউরিটি দেখতে হবে, তারা হচ্ছে ওই জায়গাটাতে হচ্ছে হপিং করছে। তো এই কারণে কিছুটা নলেজ গ্যাপ হচ্ছে ক্রিয়েট হয়েছে, এবং যারা লিড করতেছে লিডিং পজিশন গুলোতে যারা আছে, লিডিং পজিশন গুলোতে স্বাভাবিক যারা সিনিয়র তারাই থাকবে। এখন সিনিয়র কারা? তারা যারা হচ্ছে আগে শুরু করছে। এখন যেহেতু তারা ওই জায়গাটাতে লিড করতেছে, এই কারণে দেখা গেছে কিছু এই নলেজ গ্যাপ হচ্ছে তাদের সাথে, এই যে বাকি যারা আছে তাদের একটা গ্যাপ ক্রিয়েট হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে এই যে গার্বেজ যে জিনিসগুলো, যেমন অনেক জায়গাতে ভিএপিটি হয় কি যে জাস্ট হচ্ছে একটা বারসুট দিয়ে স্ক্যান চালাই দেয় বা টেনাবেল দিয়ে স্ক্যান চালাই দেয়, বলে যে ভিএ তো ডান। পিটি কি ওটার মধ্যে থেকে হচ্ছে যেগুলো হচ্ছে ফলস পজিটিভ ওইগুলোকে ফালাই দেয়, যেগুলো থাকে ওইটাকে হচ্ছে রিপোর্ট করে। এইটাকে বলে হচ্ছে ভিএপিটি। বাট এইটা তো আমরা অ্যাকচুয়ালি বুঝি যে এই জিনিস তো ভিএপিটি না, এটা দিয়ে তো আমার ফুল কাভারেজ হবে না। তো এই জিনিসগুলো আমি আমি প্রথম প্রথম যাও দেখছি, আমার মনে হয় যে এটা অনেক ইমপ্রুভ হচ্ছে। কারণ যেই আমাদের যে নেক্সট জেনারেশন যারা আছে এরা কিন্তু প্রপারলি এখন শিখতেছে, অনেকে শিখে অলরেডি অনেকে চলে আসতেছে, অনেকেই কিন্তু এন্ট্রি লেভেলের জবে ঢুকতেছে অলরেডি। তো এরা যখন মার্কেটে চলে আসবে তখন আস্তে আস্তে এই যে উপরের যে গার্বেজ যে জিনিসগুলো আছে আমরা দেখতে পাচ্ছি, এই স্কিলগুলো আস্তে আস্তে একসময় হচ্ছে অবসোলেট হয়ে যাবে। এবং এই যে নতুন যারা আসবে যখন, তারা একসময়, আমি আশা করি আর কি, যে এটা তো বলা যায় না যে কি হবে ফিউচারে, বাট আমি আশা করি যে আমাদের জুনিয়ররা যে পরিমাণে এখন স্কিলড, আমি দেখতে পারি যে আমি 2020-এ যখন আমি করতাম তখন যে পরিমাণ জুনিয়ররা স্কিল ছিল, মানে তখন আমি বলবো যে তেমন স্কিল ছিল না, লোকজন তেমন করতো না। বাট এখন আমি যখন দেখতে পাই যে তারা কিন্তু অনেক স্কিল গেইন করছে, এবং অনেকে হচ্ছে যে অনেক অনেক ভালো করতেছে, কেউ ক্লাব নিয়ে পড়াশোনা করতেছে, কেউ অ্যাক্টিভ ডিরেক্টরি নিয়ে দেখতেছে, যেগুলো আমরা তখন চিন্তা করতাম না যে অ্যাক্টিভ ডিরেক্টরিতে আমরা দেখবো। এখন তারা অ্যাক্টিভ ডিরেক্টরি দেখতেছে, ক্লাউড নিয়ে চিন্তা ভাবনা করতেছে, অনেক অ্যাডভান্স এআই এর ভিএপিটি নিয়ে চিন্তা চিন্তা ভাবনা করতেছে, অনেক অ্যাডভান্স চিন্তা ভাবনা তারা করতেছে। এবং এই যে রিসোর্স গুলো যখন উপরে চলে আসবে, এক সময় যখন ইন্ডাস্ট্রিতে চলে আসবে, আস্তে আস্তে ইন্ডাস্ট্রিটা চেঞ্জ হবে, তখন এরাই একসময় লিডিং পজিশনে যাবে। তখন হচ্ছে আস্তে আস্তে এই জিনিসগুলোর স্পেকট্রামটা চেঞ্জ হবে, তখন তারা হয়তো বা যে ম্যানেজমেন্ট আছে তাকে বুঝাইতে মানে সক্ষম হবে যে না আমাদের এইগুলো কিন্তু দরকার। ম্যানেজমেন্ট কখন বুঝবে? বাংলাদেশের লোকজন কিন্তু ধাক্কা না খাইলে, মাইর না খাইলে বুঝে না। এই বাংলাদেশ ব্যাংকে একটা হাইস্ট হইলো, এরপরে সবার হুঁশ হয়েছে, আচ্ছা না এটা তো তো চলে যাবে, আমাদের তো এখানে অ্যাক্টিভলি কাজ করতে হবে না, আলো তো চলে যাবে। তো আমার মনে হয় যে এই যে সবাই আস্তে 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 যখন বুঝতে পারবে ইন্ডাস্ট্রি যে সাইবার সিকিউরিটির জন্য কি কি করা লাগবে, একসময় এটা ইমপ্রুভ হবে আমি আশা করি। রাইট। আর আমি আরেকটা কিছু ইনসাইট শেয়ার করি, যেমন বাংলাদেশে যেটা
অলরেডি যে বাংলাদেশ হচ্ছে রিয়েক্টিভ অ্যাপ্রোচে এখনো সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রিটা আছে, প্রোয়েক্টিভে এখনো যায়নি। নেটওয়ার্ক সিকিউরিটি লেভেলে কিছু প্রোয়েক্টিভ আছে, যেমন যে ডোর বা গেটওয়েগুলো আগে সিকিউরিটি, যেমন ফায়ারওয়াল টায়ারওয়াল এগুলো বসানো। বাট ওই যে ইনহাউস যে সিকিউরিটি অ্যাসেসমেন্টগুলো, এগুলো আসলে কেউ এখনো ওইভাবে প্রায়োরিটি দিতেছে না। বাট মানে আমি যদি একটা এক্সাম্পল দিই, যেমন এভরি বিজনেস ইটস লাইক এ বেবি। হ্যাঁ, সো একটা বেবি হইলে সো এটা আসলে গ্রো হইতে হইতে বা ধরলাম একটা বড় একটা মানুষ, তো তার তো আসলে জীবনে রোগবালাই আসবে মাল্টিপল সাইড থেকে। সো এগুলো তো প্রিভেন্ট করতে হবে, বিভিন্ন ধরনের ওষুধ খাওয়া বা অ্যাসেসমেন্ট করা লাগবে, মানে বডি টেস্ট করতে হবে যে কোনো রোগ জীবন আছে কিনা। সো এটা যদি আমরা সিমিলারলি বায়োলজিক্যাল টাইপের থেকে যদি আমরা সিকিউরিটিতে নিয়ে আসি, সিস্টেম আসলে কোনো দিন স্টেবল বা 100% বুলেট প্রুফ থাকবে না, এটাতে আসলে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। সো দ্যাটস এই জিনিসগুলো আসলে অবশ্যই। কন্টিনিউয়াস রাখা লাগবে, লাইক বিএপিটি হোক বা অন্যান্য অ্যাসেসমেন্টগুলো হোক। সো এই আর কি, এই রিয়েক্টিভ অবশ্যই না অবশ্যই হয়ে আস্তে আস্তে আসলে প্রোয়েক্টিভে যাইতে হবে, যে আগে থেকেই যে হ্যাক প্রতিরোধ করা হচ্ছে মেইন কাজ। মানে হ্যাক হওয়ার পরে আমি আসলে রিকভার করলাম, ওইটা আসলে হ্যাক হওয়ার পরে তো আর কিছু জি করার নাই। হ্যাক হওয়ার পরে তো গেলই সবকিছু। রাইট। তো আগে ইভেন থেকেই যদি মেজার নেই, একসময় হচ্ছে ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে বাড়তেছে বাংলাদেশে, আমার মনে হয় যে একসময় ঠিক হয়ে যাবে এটা। রাইট, ইভেন কিছুদিন আগে এক বড় ভাইয়ের সাথে কথা বললাম যে ভাই কি অবস্থা, তো ওনারা বললো যে সিকিউরিটি নিয়ে তো কেউ কনসার্ন না, যেমন একটা বললে আসলে সবাই চিনবে, কিন্তু আমি তো নাম বলবো না। আচ্ছা, তারা এই যে র্যানসমওয়্যার অ্যাটাক শিকার হয়েছে, এবং র্যানসমওয়্যারে তাদের সার্ভার টার্ভার সব হচ্ছে গায়েব। সো আচ্ছা, ইন্টারনালি বিশাল বড় একটা ড্যামেজ দিয়েছে, এবং তারা ইনিশিয়ালি মানে এরপরে ইমিডিয়েটলি হিউজ পরিমাণ বাজেট হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটিতে হোক বা অ্যালোকেট অন্যান্য করছে। সিকিউরিটিতে হোক ডালা শুরু করছে, মোর দ্যান 50 crore। বাট এর আগে যদি তারা 5 crore যদি ইনভেস্ট করতো, তাহলে হয়তো অনেকটাই ঠেকানো যেত। তো এই যে রিয়েক্টিভ অ্যাপ্রোচে না গিয়ে এটাই আস্তে এটাই। আস্তে প্রোয়েক্টিভে যদি আসা যায়, তাহলে ইন্ডাস্ট্রিটা আরেকটু গ্রো হবে। এবং আসলে নতুন একাডেমিয়ার ইন্ডাস্ট্রিতে তো অনেক গ্যাপ আছে, এবং আমরা দেখতেছি যে অনেক বিইউপি, তারপর ড্যাফোডিল, আর কিছু কিছু ভার্সিটিগুলো সিকিউরিটি ডেডিকেটেড মেজর হিসেবে আসলে বিএসসি শুরু হয়েছে। সো এই যে অপরচুনিটি স্কিলগুলো যে তৈরি হবে বা গ্রাজুয়েটগুলো, এগুলো আসলে জব তো প্লেস করতে হবে। সো প্লেস করতে হলে এই এটাই। অপরচুনিটিগুলো আসলে ক্রিয়েট করতে হবে। তো ইন্ডাস্ট্রির আসলে আশা রোল আশা এখানে। করি এটা ক্রিয়েট হবে। এটা ক্রিয়েট হবে। আমার মনে হয়, আমি আশাবাদী এটা ক্রিয়েট হবে। কারণ যে হারে সাইবার অ্যাটাকও বাড়তেছে, ওই যে বললাম যে শুরুতেই যে বলছি যে মাইর না খেলে এরা বুঝে না। তো এরাও আস্তে আস্তে একসময় বুঝবে, যে যখন ধরা খাবে বুঝবে যে এইটার স্পেকট্রামটা কি, এইটার বা মানে এফেক্টটা কি হয়। তখন আমার মনে হয় যে এটা আস্তে আস্তে চলে আসবে একসময়। হ্যাঁ, এই যে আবার আমাদের নেক্সট জেনারেশনটা আসলেই চলে আসবে আমার জি মনে জি, হয়। আবার বাংলাদেশে আরেকটা জিনিস হচ্ছে যে ব্র্যান্ড রেপুটেশন নিয়ে আসলে কেউ কনসার্ন না। সাইবার সিকিউরিটিতে কিন্তু ব্র্যান্ড রেপুটেশন অনেক বড় ইম্পর্টেন্ট, যে একবার যদি যে হ্যাক হয়ে গেছে, এটা যদি একবার কেউ টের পায় বা সামো ইন্ডাস্ট্রি এইটার এইটাই এই এইটাই। কমিউনিটি যদি ফাঁস হয়, তাহলে তো আসলে কাস্টমার লস হয়। বিশেষ করে ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রিগুলো তো মারাত্মক, যদি হুম হুম ধরো হুম যে হুম, আমার টাকা তো অবশ্যই। তুমি সেভ রাখতে পারতেছো না, তাহলে কেন তোমার কাছে টাকা রাখবো? ওটাই, ব্র্যান্ড প্রোটেকশন কিন্তু একটা বড় একটা জিনিস, যেটা বললেন যে যে বিকাশে কিন্তু আমাদের এটার জন্য একটা টিমই আছে, যারা এই জাস্ট একটা আলাদা টিম, সাইবার সিকিউরিটির বাইরে ব্র্যান্ড প্রোটেকশনের জন্যই একটা আলাদা টিম আছে, যারা এটার জন্য এটা নিয়ে কাজ করে ওটা। তো রাইট। আমার মনে হয় যে আমরা শুরু করছি বাংলাদেশে, আমরা মোটামুটি অনেক ভালোই একটা সিকিউরিটি পশ্চার মেনটেন করতেছি কারেন্টলি। আমি আশা করি যে অন্যান্য যারা আছে এরাও আস্তে আস্তে এটাকে অ্যাডাপ্ট করবে সময়ের সাথে সাথে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। সো নিমেষ, অনেক অনেক ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ অবশ্যই ভাই। পরবর্তীতে আমরা আরো বেটার হয়তো বা আরো অন্য লেভেলের ইনসাইট হ্যাঁ নিয়ে হ্যাঁ। আসলে ডিসকাস করব, বা অন্য টপিক নিয়ে। হয়তো বা আপনি বেগে থাকতে পারেন বা নাও থাকতে পারেন। সো টিল দেন ভালো থাকবেন, আহ, দোয়া করবেন আমাদের জন্য, এবং থ্যাংক ইউ। এবং অ্যাজ ইউজুয়াল যে কমিউনিটিতে আসলে আপনার যে কন্ট্রিবিউশন, এটা আসলে চালিয়ে রাখবেন। ঠিক আছে, থ্যাংক থ্যাংক ইউ ইউ ভেরি ভাই। মাচ। আমাকে ডাকার জন্য থ্যাংক ইউ। জি, আল্লাহ থ্যাংক ইউ হাফিজ। এভরিওয়ান। আল্লাহ হাফেজ।